নমস্কার। আজকের আমরা ক্লাস 12-এর বংশগতীয় প্রকরণ অর্থাৎ চ্যাপ্টার 3-র ক্রোমোজোম অংশটা আমরা দেখব। আগের অংশগুলোতে আমরা বংশগতি সূত্রগুলো দেখেছি, মেন্ডেলের সূত্র, মেন্ডেল সূত্রের ব্যতিক্রম, কিভাবে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয় আমরা একটু জেনেছি। তা আজকে দেখব আমরা বংশগতির ক্রোমোজোমাল তত্ত্ব। তা বংশগতির ক্রোমোজোমাল তত্ত্ব, তা মূলত বংশগতির ক্রোমোজোমাল তত্ত্বটা বা কী, অর্থাৎ বংশগতিতে যে বৈশিষ্ট্যগুলো বাহিত হচ্ছে, বংশগতিতে বৈশিষ্ট্যগুলো বাহিত হয় কার মাধ্যমে আমরা জেনেছি মেন্ডেলের সূত্র অনুযায়ী যে বংশগতিতে বৈশিষ্ট্যগুলো বাহিত হচ্ছে জিনের মাধ্যমে। জিন বা যাকে বলছি আমরা ফ্যাক্টর মেন্ডেলের মতে, বা যাকে বলছি আমরা অ্যালিল, যে ত্রিজণু থেকে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয় জিন বা ফ্যাক্টর বা অ্যালিলের মাধ্যমে। এবার এই জিন বা ফ্যাক্টর বা অ্যালিলগুলো আছে কোথায়? না, জিন আছে ডিএনএতে আছে। ডিএনএ আছে কোথায়? না, ডিএনএ আছে ক্রোমোজোমে অবস্থান করছে। তাহলে আমরা যদি দেখি তাহলে অরিজিনালি জিনটা আছে কোথায়? না, জিন আছে ক্রোমোজোমে। অর্থাৎ জিন যে ক্রোমোজোমে আছে, যে তত্ত্ব দ্বারা আমরা প্রকাশ করি বা যে তত্ত্ব দ্বারা আমরা প্রমাণ করতে পারি যে জিন এবং ক্রোমোজোম পরস্পরের সমান্তরাল, সেই তত্ত্বটাকে বলছি আমরা বংশগতির ক্রোমোজোমাল তত্ত্ব। অর্থাৎ জিন ক্রোমোজোমের উপর অবস্থান করছে, আবার ক্রোমোজোমের মাধ্যমে আমাদের বৈশিষ্ট্যগুলো ত্রিজণু থেকে অপর দেহে সঞ্চারিত হচ্ছে। আমি তো বলতে পারতাম যে জিন ক্রোমোজোমের মধ্যে নেই, জিন ক্রোমোজোমের মধ্যে না গেলেও, না থাকলেও সে যে অপত্যের মধ্যে সঞ্চারিত হবে না সেটাও বলা যাবে না। সেক্ষেত্রে জিন যে ক্রোমোজোমের মধ্যে অবস্থান করছে সেটা আমাকে প্রমাণ দিতে হবে যে জিন ক্রোমোজোমে আছে। আর যে তত্ত্ব দ্বারা আমরা প্রমাণ দিই সেই তত্ত্বটাকে বলছি আমরা বংশগতির ক্রোমোজোমাল তত্ত্ব। বিজ্ঞানী সাটন এবং বোহেরি প্রথম তারা এই বংশগতির ক্রোমোজোমাল তত্ত্ব প্রকাশ করেন যে আমাদের বৈশিষ্ট্যগুলো যে বাহিত হচ্ছে কার মাধ্যমে বাহিত হচ্ছে? না, ক্রোমোজোমের মাধ্যমে বাহিত হচ্ছে। এই জন্য ক্রোমোজোমকে আমরা বলছি বংশগতির ধারক এবং বাহক। অর্থাৎ বংশগতির ধারক কেন? বংশগতির যে মূল প্রধান বস্তু জিন, আর জিনকে ধরে রাখে কে? ক্রোমোজোম। আর বৈশিষ্ট্যগুলো আমরা যে পিতামাতার থেকে আমরা পাচ্ছি গ্যামেটের মাধ্যমে, জিনের মাধ্যমে পাচ্ছি। এবার জিনটা আছে কোথায়? ক্রোমোজোমের মধ্যে। তাহলে ক্রোমোজোমই আমাদের গ্যামেট থেকে আমাদের অপত্যের দেহের মধ্যে বৈশিষ্ট্যগুলো বয়ে নিয়ে আসছে। এই জন্য তাকে বলছি আমরা বাহক। অর্থাৎ জিন বস্তুকে ধারণ করে, জিন বস্তুকে বহন করে। এই জন্য আমরা তাকে বলছি বংশগতির ধারক এবং বাহক হচ্ছে ক্রোমোজোম। সেক্ষেত্রে ক্রোমোজোম এবং জিন পরস্পরের উপরে নির্ভরশীল, সেটা আমরা প্রমাণ পাবো কিভাবে? না, সেক্ষেত্রে আমরা এই সাটন এবং বোহেরির ক্রোমোজোমাল তত্ত্ব থেকে আমরা প্রমাণ পাবো যে হ্যাঁ, জিন ক্রোমোজোমের উপরই অবস্থান করছে এবং ক্রোমোজোমগুলোই হচ্ছে জিনগুলোকে ত্রিজণু থেকে অপত্যের দেহে বয়ে নিয়ে আসছে। সেক্ষেত্রে বংশগতির ক্রোমোজোমাল তত্ত্বের মূল বক্তব্যটা কি? না, বংশগতির ক্রোমোজোমাল তত্ত্বের মূল বক্তব্য হলো যে যুগ্ম অবস্থান কি না, আমরা যখন দেখেছি যে দেহকোষে ক্রোমোজোমগুলো ডিপ্লয়েড অবস্থায় থাকে 2n, যখন ডিপ্লয়েড অবস্থায় যখন ক্রোমোজোমগুলো অবস্থান করছে তখন দেখা যায় বিভিন্ন ধরনের জিনের যে অ্যালিল, ক্যাপিটাল টি অথবা ক্যাপিটাল টি স্মল টি, অথবা আমরা যদি দেখি স্মল টি, যে কোনো জিনেতে অ্যালিলগুলো সর্বদা কীভাবে অবস্থান করছে? না, যুগ্মভাবে অবস্থান করছে। তাহলে ক্রোমোজোম যুগ্মভাবে যখন থাকছে, অ্যালিলও দেখা যাচ্ছে তখনও অ্যালিল যুগ্মভাবে থাকছে। তাহলে আমরা বলতে পারি জিনগুলো আছে কোথায়? না, জিনগুলো ক্রোমোজোমের উপরে আছে, বা ক্রোমোজোমের এবং জিন পরস্পরের উপর নির্ভরশীল হোক, অথবা ক্রোমোজোম এবং জিন পরস্পরের সমান্তরাল হোক। অর্থাৎ জিন থাকা মানে ক্রোমোজোম আছে, অথবা ক্রোমোজোম থাকা মানে জিন আছে। কেন না, যখন আমরা ক্রোমোজোমগুলোকে ডিপ্লয়েড অবস্থায় দেখছি, অর্থাৎ যুগ্মভাবে দেখছি, তখন দেখছি অ্যালিলগুলোও কি অবস্থা আছে? যুগ্মভাবে আছে। 1 2 কি না, পৃথকীকরণ কি?
না আমরা মিওসিস কোষ বিভাজন দেখেছি। মিওসিস কোষ বিভাজনে ডিপ্লয়েড জননমাতৃ কোষ গ্যামেট তৈরি করার সময় কি তৈরি করবে? হ্যাপ্লয়েড কোষ তৈরি করছে, যেখানে ডিপ্লয়েড জননমাতৃ কোষ বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করছে। এনে দেখা যায় যখন ডিপ্লয়েড জননমাতৃ কোষ গ্যামেট গঠন করে, গ্যামেট গঠন করার পাশাপাশি সমসমস্ত ক্রোমোজোমগুলো পরস্পর পৃথক হয়ে যায়, হ্যাপ্লয়েড ক্রোমোজোম তৈরি করে। হ্যাপ্লয়েড ক্রোমোজোম যখন পৃথক হচ্ছে, ডিপ্লয়েড কোষে উপস্থিত যে অ্যালিলগুলো, সেই অ্যালিলগুলো কি হচ্ছে? পরস্পরে পৃথক হচ্ছে। আমরা সেই মেন্ডেলের পৃথকী ভবনের সূত্রটা এবারে মনে করব, যে বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন বিভিন্ন একই প্রজাতির দুটি ভিন্ন জীবের মধ্যে সংকরান ঘটালে প্রথম পত্রজনিতে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় না। প্রকাশ না পেলেও তারা নষ্ট হয় না, হারিয়ে যায় না। যখন তারা গ্যামেট গঠন করে, অর্থাৎ গ্যামেট যখন গঠন করবে, তখন প্রতিটি অ্যালিল পরস্পরের থেকে পৃথক হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখো F1 ক্যাপিটাল টি স্মল টি, যখনই এ গ্যামেট তৈরি করছে দেখা যাচ্ছে ক্যাপিটাল টি অ্যালিল এবং স্মল টি অ্যালিল পরস্পর থেকে পৃথক হচ্ছে। ক্যাপিটাল টি অ্যালিল যখন পৃথক হচ্ছে দেখা যাচ্ছে সমস্ত ক্রোমোজোমগুলোও পৃথক হয়ে যাচ্ছে। তাহলে যখনই ক্রোমোজোম পৃথক হচ্ছে, অ্যালিলও পৃথক হচ্ছে। তাহলে আমরা বলতে পারবো জিন এবং ক্রোমোজোম পরস্পরের সমান্তরাল, অর্থাৎ জিন পৃথক হওয়ার সাথে সাথে ক্রোমোজোম পৃথক হচ্ছে, আবার ক্রোমোজোম পৃথক হওয়ার সাথে সাথে জিনগুলো বা অ্যালিলগুলো কি হচ্ছে? পৃথক হচ্ছে। 2, 3 পুনঃসংযুক্তি কি না? পুনঃসংযুক্তি দেখব দ্বিসংকোচনটা মনে করো মেন্ডেলের, ক্যাপিটাল আই স্মল আই, ক্যাপিটাল আর স্মল আর, সমসমস্ত ক্রোমোজোম, অ্যালিল আছে, 2 জোড়া বিপরীতধর্মী অ্যালিল। দেখা যায় এই যখন গ্যামেট গঠন করবে, এই জেনোটাইপ থেকে যখন গ্যামেট গঠন হবে, তখন দেখা যায় 4 ধরনের গ্যামেট গঠন হচ্ছে। কি কি গ্যামেট? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর গ্যামেট, জনিত্রী গ্যামেট, স্মল ওয়াই স্মল আর গ্যামেট, জনিত্রী গ্যামেট। এরপরে ক্রসিং ওভার ঘটছে, সমস্ত ক্রোমোজোমের 2টি নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে ক্রসিং ওভার হয়। তাহলে ক্রসিং ওভারটা কার মধ্যে হয় না? ক্রসিং ওভার হচ্ছে ক্রোমোজোমের মধ্যে, ক্রোমাটিডের মধ্যে। দেখা যায় ক্রোমাটিডের মধ্যে যখন ক্রসিং ওভার ঘটছে, মানে ক্রোমাটিডের খণ্ড বিনিময় ঘটছে, ক্রোমাটিডের যখন খণ্ড বিনিময় ঘটে দেখা যাবে তাদের সেই ক্রোমাটিডের উপরে বা ক্রোমোজোমের উপরে যে উপস্থিত অ্যালিলগুলো তারাও পরস্পর পুনরায় যুক্ত হচ্ছে। এখানে দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এর সাথে সংযুক্ত ছিল, যখন যে খণ্ড বিনিময় হয়ে যায় অর্থাৎ ক্রসিং ওভার হয়ে যায়, তখন ক্যাপিটাল ওয়াই যুক্ত হয়ে যায় কার সাথে? স্মল আর এর সাথে। আবার স্মল ওয়াই যুক্ত হয়ে যাচ্ছে কার সাথে? ক্যাপিটাল আর এর সাথে। তাহলে এখানে জিনের খণ্ড বিনিময় ঘটছে না, খণ্ড বিনিময়টা ঘটছে ক্রোমোজোমের মধ্যে, ক্রোমাটিডের মধ্যে। আর যখনই ক্রোমোজোম বা ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটছে, তখনই জিনের মধ্যেও কি দেখা যাচ্ছে? খণ্ড বিনিময় ঘটছে এবং জিনগুলো পুনরায় সংযুক্ত হচ্ছে। ক্যাপিটাল ওয়াই সংযুক্ত ছিল ক্যাপিটাল আর এর সাথে, এখন ক্যাপিটাল ওয়াই নতুন করে সংযুক্ত হয়েছে কার সাথে? স্মল আর এর সাথে, অর্থাৎ পুনর্সংযুক্তি হয়েছে। অর্থাৎ ক্রোমোজোম যখন পুনর্সংযুক্তি হচ্ছে, ক্রোমোজোম যখন খণ্ড বিনিময় ঘটছে, দেখা যাচ্ছে জিনগুলোও খণ্ড বিনিময় ঘটছে, জিনগুলোও পুনর্সংযুক্তি ঘটছে। তাহলে আমরা বলতে পারি জিন এবং ক্রোমোজোম পরস্পর প্যারালাল, অর্থাৎ জিন যাওয়ার সাথে সাথে ক্রোমোজোম যাবে, ক্রোমোজোম যাওয়ার সাথে সাথে জিন যাবে। 4 দেখবো কি না? মিউটেশন মানে পরিব্যাপ্তি। সেক্ষেত্রে মিউটেশন কি না? মিউটেশন হচ্ছে চেঞ্জ। কার চেঞ্জ না? ক্রোমোজোম বা ক্রোমোজোমীয় কোনো বস্তুর চেঞ্জ। এবারে বলো যে আমাদের প্রত্যেকটা জীবদের ক্যারেক্টারকে নিয়ন্ত্রণ করে কে না? জিন নিয়ন্ত্রণ করে। দেখা গেল কোনো একটা ক্রোমোজোম তার কোনো একটা অংশ মিউটেশন হয়ে গেছে, ধরো এই অংশটা মিউটেশন হয়ে গেছে বা এই অংশটা মিউটেশন হয়ে গেছে, যে কোনো একটা অংশ মিউটেশন হয়েছে। কার মিউটেশন হয়েছে? ক্রোমোজোমের মিউটেশন হয়েছে। দেখা যায় ক্রোমোজোমের এই অংশ মিউটেশন বা এই অংশ মিউটেশনের সাথে সাথে কোনো একটা বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে গেছে। তাহলে ক্রোমোজোম তো আমাদের বৈশিষ্ট্য নির্ধারণ করে না, বৈশিষ্ট্য নির্ধারণ করে কে? জিন। তাহলে দেখা যাচ্ছে পরিবর্তন হয়েছে ক্রোমোজোমের, পরিবর্তন হচ্ছে কার? বৈশিষ্ট্যের। তাহলে এই যে ক্রোমোজোমের এই অংশে পরিবর্তনের ফলে বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটছে, তাহলে আমরা সহজেই বলতে পারবো জিনটা আছে কোথায়? এই অংশের মধ্যে আছে। কারণ ক্রোমোজোম কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে না, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিন। তাহলে যখনই ক্রোমোজোমের পরিবর্তন ঘটছে তখন বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটছে, আর বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটছে মানেই আমাকে ভাবতে হবে যে তাহলে পরিবর্তনটা জিনের ঘটছে।
আর জিনটা তাহলে আছে কোথায়? ক্রোমোজোমে আছে, কারণ ক্রোমোজোমের পরিবর্তনে জিনের পরিবর্তন হয়েছে, আর জিনের যা পরিবর্তন হয়ে গেছে তখন বৈশিষ্ট্যের পরিবর্তন হয়েছে। তাহলে এইভাবে আমরা অর্থাৎ বংশগতি ক্রোমোজোমাল তত্ত্বের যে মূল ভিত্তিগুলো, মূল মতবাদগুলো সাটেন এবং বোভেরি, তারা কি বলছে? তারা বলছেন যে জিন এবং ক্রোমোজোম পরস্পর যুগ্মভাবে অবস্থান করছে। জিন এবং ক্রোমোজোম যখন পৃথক হয়, অ্যালিলগুলো তখন পৃথক হয়ে যাচ্ছে। পুনঃসংযুক্তি, ক্রোমোজোমের মধ্যে যখন খণ্ড বিনিময় ঘটছে তখন অ্যালিলের মধ্যেও আবার খণ্ড বিনিময় হয়ে তারা পুনঃসংযুক্তি ঘটছে। আবার ক্রোমোজোমের মধ্যে যদি কোনো মিউটেশন হয়, দেখা যাচ্ছে জিনের মধ্যেও মিউটেশন হচ্ছে। তাহলে আমরা বলতে পারি জিন এবং ক্রোমোজোম পরস্পরের প্যারালাল। এবারে এই জিন যে ক্রোমোজোমের উপরে আছে সেইটা আমরা প্রমাণ দেখাবো, বংশগতি দিয়ে প্রমাণ দেখাবো। কিভাবে প্রমাণ দেখাবো? আমরা প্রমাণ দেখাবো হচ্ছে হল্যান্ড্রিক বংশগতি। হল্যান্ড্রিক বংশগতি, হল্যান্ড্রিক বংশগতি কি না? হল্যান্ড্রিক বংশগতি হলো ওয়াই ক্রোমোজোমে উপস্থিত জিন, ওয়াই ক্রোমোজোমে উপস্থিত জিনগুলোকে বলছি আমরা হল্যান্ড্রিক জিন। আর হল্যান্ড্রিক জিনগুলো যেভাবে জনিত্রী থেকে, ওয়াই ক্রোমোজোমে উপস্থিত জিনগুলোকে বলছি আমরা হল্যান্ড্রিক জিন। আর হল্যান্ড্রিক জিনগুলো যেভাবে জনিত্রী থেকে অপত্য দেহে সঞ্চারিত হয় তাকে বলছি আমরা হল্যান্ড্রিক বংশগতি। হল্যান্ড্রিক বংশগতি যদি আমরা উদাহরণ দেখি, ধরো একজন মাতা, সেক্স ক্রোমোজোম XX, পিতা XY। দেখা গেল ওই পিতার ওয়াই ক্রোমোজোমে একটা জিন আছে। কি জিন না? জিনটা আছে এই জিন। এই জিনটা কি জিন না? হাইপার ট্রিকোসিস জিন। হাইপার ট্রিকোসিস জিন। এই জিনটা কি জিন না? কানের লতিতে চুল সৃষ্টি করে। আর এই কানের লতিতে চুল সৃষ্টি হওয়াকে বলছি আমরা হাইপার ট্রিকোসিস। কোথায় আছে? ওয়াই ক্রোমোজোমে আছে, YH। সেক্ষেত্রে মাতা গ্যামেট তৈরি করলো, X ক্রোমোজোম যুক্ত গ্যামেট। পিতা গ্যামেট তৈরি করলো XY, X ক্রোমোজোম যুক্ত গ্যামেট, Y ক্রোমোজোম যুক্ত গ্যামেট। ক্রস ঘটাও, XX কন্যা, ক্রস ঘটাও XYH। পুত্রের মধ্যে কি আছে? কানের লতিতে চুল আছে। আবার এই পুত্রের সাথে তুমি আবার একজন স্বাভাবিক মহিলার একবার ক্রস ঘটাও, গ্যামেট তৈরি করবে আবার সেই পুত্র XYH। এক গ্যামেট তৈরি করলো মাতা X, ক্রস ঘটাও XX স্বাভাবিক কন্যা, XYH পুত্র, এরও কানের লতিতে চুল আছে। তাহলে দেখো এই যে কানের লতিতে চুল সৃষ্টিকারী জিনটা কোথায় ছিল না? এই পিতার দেহে। এই পিতার দেহ থেকে এসছে তার পুত্রের দেহে। আবার এই পিতা থেকে কানের লতিতে চুল সৃষ্টিকারী জিনটা এসছে কার দেহে? এই পুত্রের দেহে। অর্থাৎ ওয়াই ক্রোমোজোমে উপস্থিত জিনগুলি সর্বদা বংশগতিতে বাহিত হয় কোথা থেকে কোথায় না? পিতা থেকে পুত্র, সর্বদা। অর্থাৎ কোনো একটা ফ্যামিলিতে যদি কোনো পিতার যদি কানের লতিতে চুল থাকে তাহলে তাদের ফ্যামিলিতে সমস্ত পুত্রের কানের লতিতে চুল থাকবে। কেন থাকবে না? পুত্র ওয়াই ক্রোমোজোম কার কাছ থেকে পায়? বাবার কাছ থেকে। X ক্রোমোজোম পায় মার কাছ থেকে। পুত্র যখনই বাবার কাছ থেকে সে ওয়াই ক্রোমোজোম পাচ্ছে, আর ওয়াই ক্রোমোজোমের যে জিনটা আছে ওই জিনটাও পেয়ে যাচ্ছে। কি জিন না? হাইপার ট্রিকোসিস, অর্থাৎ কানের লতিতে চুল সৃষ্টিকারী জিন। সেক্ষেত্রে জিন তাহলে আছে কোথায়? X ক্রোমোজোমে থাকুক অথবা ওয়াই ক্রোমোজোমে থাকুক। ক্রোমোজোমে আছে। এখানে কোথায় আছে না? ক্রোমোজোমে আছে। আমাকে প্রমাণ দেখাতে হবে যে জিনটা ক্রোমোজোমে আছে। তাহলে পুত্র পিতার কাছ থেকে ওয়াই ক্রোমোজোম ছাড়া আর কিছু পাচ্ছে না, মানে 22টা অটোজোম আর একটা সেক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম। আর যখনই ওয়াই ক্রোমোজোম পাচ্ছে তখনই ওয়াই ক্রোমোজোমে উপস্থিত জিনটাও পাচ্ছে। তাহলে নিশ্চয়ই জিনটা আছে কোথায়? ক্রোমোজোমে। তাহলে সেক্ষেত্রে পিতার দেহ থেকে পুত্র, আবার এই পুত্র থেকে তার পুত্র, এইভাবে ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে বৈশিষ্ট্যগুলোকে হচ্ছে ছড়িয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পেলাম না? জিন আছে তাহলে ওয়াই ক্রোমোজোমে। আমাকে প্রমাণ দেখাতে হবে যে জিন যে ক্রোমোজোমে আছে, সে X ক্রোমোজোমে থাকুক, ওয়াই ক্রোমোজোমে থাকুক, অটোজোমে থাকুক, যে কোনোভাবে প্রমাণ দিতে হবে। তাহলে হল্যান্ড্রিক বংশগতি দ্বারা আমরা বুঝতে পারবো যে ক্রোমোজোমের মাধ্যমে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হচ্ছে। তার কারণ হচ্ছে ক্রোমোজোমের মধ্যেই কি আছে? জিনটা আছে। এখানে ওয়াই ক্রোমোজোমে জিনটা আছে। এরপরে দেখব সেক্স লিঙ্ক বংশগতি, আরো একটা প্রমাণ দিয়ে দেখব।
সেক্স লিঙ্ক বংশগতি দিয়ে প্রমাণ দিয়ে দেখব। সেক্স লিঙ্ক বংশগতি, সেক্স লিঙ্ক বংশগতি কি না, এক্স ক্রোমোজোমে উপস্থিত জিনগুলোকে বলছি আমরা সেক্স লিঙ্ক জিন। মানুষের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমে উপস্থিত জিনগুলোকে বলছি আমরা সেক্স লিঙ্কড জিন। সেক্ষেত্রে সেক্স লিঙ্ক জিনগুলো যেভাবে জনিত্রী জনু থেকে অপত্য দেহে সঞ্চারিত হয় তাকে বলছি আমরা সেক্স লিঙ্ক বংশগতি। এমন একটা সেক্স লিঙ্ক জিন ঘটিত একটা আমরা যদি বৈশিষ্ট্য দেখি না, মানুষের ক্ষেত্রে হিমোফিলিয়া পড়েছি আমরা, টেনে পড়েছিলাম হিমোফিলিয়া, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। সেক্ষেত্রে স্ত্রীরা আক্রান্ত হয় হোমোজাইগাস অবস্থায় আর পুরুষরা আক্রান্ত হয় হেমিজাইগাস অবস্থা। স্ত্রীরা আক্রান্ত হচ্ছে হোমোজাইগাস, অর্থাৎ দুটো জিনই প্রচ্ছন্ন জিন থাকতে হবে, আর পুরুষরা আক্রান্ত হচ্ছে হেমিজাইগাস, হেটারোজাইগাস নয়, হেমিজাইগাস, অর্থাৎ কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য যখন একটা অ্যালিলই প্রয়োজন তখন তাকে বলছি আমরা হেমিজাইগাস। সেক্ষেত্রে আমরা যদি দেখি এক্সটা হচ্ছে স্বাভাবিক জিন মানে স্বাভাবিক, আর যেখানে এক্স এইচটা হচ্ছে আক্রান্ত জিন অর্থাৎ হিমোফিলিয়ার জিন। এখন আমরা ধরে নিব একজন বাহক মাতা আর তার পিতা স্বাভাবিক, স্বাভাবিক পিতা মধ্যে ক্রস ঘটে, স্বাভাবিক পিতা বাহক মাতা, তার একটা এক্স ক্রোমোজোমে হিমোফিলিয়ার জিন আছে এক্স এক্সএইচ, পিতা স্বাভাবিক এক্স ওয়াই, গ্যামেট তৈরি করলো মাতা এক্স এক্সএইচ, পিতা এক্স ওয়াই, ক্রস ঘটিয়ে দাও এক্স 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 ওয়াই এক্স এক্সএইচ এক্সএইচ ওয়াই। একে এ স্বাভাবিক কন্যা, একে স্বাভাবিক পুত্র, একে বাহক কন্যা, আর একে এ হচ্ছে আক্রান্ত পুত্র। এবারে দেখো তাহলে এই যে পুত্র আক্রান্ত, কত পার্সেন্ট পুত্র আক্রান্ত না 50% পুত্র আক্রান্ত, দুটা পুত্রের মধ্যে একটা পুত্র আক্রান্ত, 50% পুত্র আক্রান্ত। তাহলে এই যে পুত্র আক্রান্ত হয়েছে, পাই ক্রোমোজোম পেয়েছে কার কাছ থেকে, তার পিতার কাছ থেকে, এক্স ক্রোমোজোম পেয়েছে কার কাছ থেকে, মাতার কাছ থেকে। তাহলে মাতার দেহে হিমোফিলিয়ার জিন পুত্রের দেহে এসে কি হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। তাহলে মাতার বৈশিষ্ট্য কার দেহে এসছে না, মাতার বৈশিষ্ট্য এসছে তার পুত্রের দেহে। আবার এবারে দেখো এই পুত্র স্বাভাবিক পুত্র ওয়াই পেয়েছে কার কাছ থেকে, পিতার কাছ থেকে, এক্স পেয়েছে কার কাছ থেকে, মায়ের কাছ থেকে। তাহলে মায়ের কাছ থেকে এ এক্স পেয়েছে, মায়ের কাছ থেকে এই পুত্র এক্স এইচ পেয়েছে, হিমোফিলিয়ার জিন পেয়েছে। তাহলে মার স্বাভাবিক ক্যারেক্টার এসছে পুত্রের দেহে, মার আক্রান্ত ক্যারেক্টার এসছে পুত্রের দেহে। তাহলে মায়ের ক্যারেক্টারগুলো পরিবাহিত হচ্ছে কার মধ্যে না, পুত্রের মধ্যে পরিবাহিত হচ্ছে। আবার দেখো এই কন্যা, এই কন্যা স্বাভাবিক কন্যা, একটা এক্স পেয়েছে মায়ের কাছ থেকে, একটা এক্স পেয়েছে বাবার কাছ থেকে। তাহলে এই কন্যা ভাগ হয়ে যেতে পারত, কেন পারত না, মাতা তাকে একটা স্বাভাবিক এক্স দিয়েছে, পিতা যদি তাকে স্বাভাবিক এক্স না দিয়ে যদি পিতা যদি আক্রান্ত এক্স দিয়ে দিত তাহলে ও কার মতন হয়ে যেত, বাহক হয়ে যেত। তাহলে এখানে পিতা স্বাভাবিক, পিতা স্বাভাবিক হওয়ার জন্য পিতা তাকে স্বাভাবিক এক্স ক্রোমোজোম জিতেই সে কি হয়ে গেছে, স্বাভাবিক কন্যা হয়ে গেছে। আবার এই কন্যা বাহক কন্যা এ আক্রান্ত হতে পারত, মা তাকে এক্স এইচ দিয়েছে হিমোফিলিয়ার জিন, একটা এক্স ক্রোমোজোম, অপর এক্স ক্রোমোজোমটা সে পেয়েছে কার কাছ থেকে, পিতার কাছ থেকে। তাহলে পিতার কাছ থেকে যদি সে আক্রান্ত এক্স ক্রোমোজোম পেয়ে যেত তাহলে সে কি হয়ে যেত, বাহক আক্রান্ত হয়ে যেত। সেক্ষেত্রে এই যে কন্যা যে আক্রান্তটা হয়েছে, আক্রান্ত হয়েছে তার কার জন্য না, পিতার জন্য, মানে বাহক হয়েছে পিতার, তোমার পুত্র যে আক্রান্ত হয়েছে তার কার জন্য না, মাতার জন্য। আবার কন্যা যে স্বাভাবিক হয়েছে কার জন্য না, পিতার জন্য। তাহলে মাতার ক্যারেক্টার সঞ্চারিত হচ্ছে পুত্রের দেহে, পিতার ক্যারেক্টার সঞ্চারিত হয়েছে কার দেহে না, কন্যার দেহে। তাহলে এই পুত্র থেকে আবার তার কন্যার দেহে যাবে, তাহলে কন্যার দেহে কন্যা, কন্যা মানে কে না, এ হচ্ছে নাতনি, অর্থাৎ এর ক্যারেক্টার এর সঙ্গে এর সম্পর্ক হচ্ছে নাতনি। আবার পিতা থেকে যাচ্ছে কার দেহে, কন্যার দেহে, কন্যা থেকে তার পুত্রের দেহে যাবে, মানে স্বাভাবিকভাবে এই ব্যক্তির সঙ্গে এর সম্পর্ক হচ্ছে নাতির সম্পর্ক। অর্থাৎ যে ক্যারেক্টার দাদুর বৈশিষ্ট্য নাতনির দেহে যাচ্ছে কার মাধ্যমে
না পুত্রের মাধ্যমে যাচ্ছে? যে বৈশিষ্ট্য, দাদুর বৈশিষ্ট্য ভুল বললাম, দিদার বৈশিষ্ট্য যাচ্ছে নাতনির দেহে, কার মাধ্যমে? না তার পুত্রের মাধ্যমে। আবার দাদুর বৈশিষ্ট্য যাচ্ছে কন্যার নাতনির মধ্যে, নাতির মধ্যে, কার মধ্য দিয়ে? না কন্যার মধ্য দিয়ে। তখন তাকে বলছি আমরা ক্রিস ক্রস বংশগতি। ক্রিস ক্রস বংশগতি। মূল লক্ষ্যটা কিন্তু ক্রিস ক্রস বংশগতি নয়, আমার লক্ষ্যটা হচ্ছে জিন ক্রোমোজোমের উপরে আছে, এইটা জানতে হবে। এবারে দেখো, এই যে পুত্র আক্রান্ত, এই পুত্র আক্রান্ত হয়েছে কিসের জন্য? না মায়ের জন্য। ওয়াই ক্রোমোজোম পেয়েছে তার পিতার কাছ থেকে, এই পিতার কাছ থেকে, আর এক্স ক্রোমোজোম পেয়েছে তার মায়ের কাছ থেকে। তাহলে মায়ের কাছ থেকে যখনই সে এক্স ক্রোমোজোম পাচ্ছে, সঙ্গে সঙ্গে সে কি হয়ে যাচ্ছে? আক্রান্ত হয়ে যাচ্ছে। কি রোগে আক্রান্ত? না হিমোফিলিয়া রোগে আক্রান্ত। তাহলে হিমোফিলিয়া জিনটা আছে কোথায়? এক্স ক্রোমোজোমে। সে এক্স ক্রোমোজোমে থাকুক, ওয়াই ক্রোমোজোমে থাকুক, অটোজোমে থাকুক, আমাকে প্রমাণ করতে হবে জিনটা ক্রোমোজোমে আছে। তাহলে যখনই পুত্র এক্স ক্রোমোজোম মাতার দেহ থেকে পাচ্ছে, তখনই দেখা যাচ্ছে সে আক্রান্ত হচ্ছে। তাহলে এক্স ক্রোমোজোমের মধ্যেই জিনটা আছে। তাহলে জিন আছে ক্রোমোজোমে, কোন ক্রোমোজোমে? না এক্স ক্রোমোজোমে। তাহলে এই ক্রিস ক্রস বংশগতি বা সেক্স লিঙ্ক বংশগতি থেকে আমরা বুঝতে পারবো কোথায়? না জিন ক্রোমোজোমে আছে। সে ওয়াই ক্রোমোজোমে থাকুক, এক্স ক্রোমোজোমে থাকুক, অথবা অটোজোমে থাকুক, জিনটা আছে কোথায়? ক্রোমোজোমে আছে। এবার দেখবো আমরা কি না ক্রোমোজোম দেখব। ক্রোমোজোম, ক্রোমোজোম, ক্রোমোজোম সম্পর্কে আমরা পড়ব। ক্রোমোজোম কি না ক্রোমোজোম, ক্রোম, ক্রোম কথার অর্থ হচ্ছে রং বা রঙিন। আর জোম বা জোমা, জোম কথার অর্থ হচ্ছে দেহ, রঙিন দেহ। রঙিন দেহ কেন? না যখন আমরা ক্রোমোজোমকে যখন দেখি, আমরা মাইক্রোস্কোপে দেখতে হবে, ইলেকট্রন মাইক্রোস্কোপ বা জটিল মাইক্রোস্কোপগুলো, কম্পাউন্ড মাইক্রোস্কোপগুলোতে কোন ক্রোমোজোম স্পষ্টভাবে দেখা যায়। তা যখন দেখবো আমরা রং দিয়ে দেখব, আর যখনই রং দিয়ে দেখছি তখন ক্রোমোজোম বিভিন্ন রঙে রঞ্জিত হয়, এই জন্য তাকে বলছি আমরা রঙিন দেহ। বিজ্ঞানী ওয়াল্ডিয়ার, বিজ্ঞানী ওয়াল্ডিয়ার প্রথম ক্রোমোজোম নামকরণ করেন, বিজ্ঞানী ওয়াল্ডিয়ার। সেক্ষেত্রে ক্রোমোজোম কাদের থাকবে, কেন থাকবে? না ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসে। কার নিউক্লিয়াসে? না কোষের নিউক্লিয়াসে। কোন কোষের নিউক্লিয়াসে? না ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে। প্রোক্যারিওটিক কোষে ক্রোমোজোম দেখা যাবে না। তখন মনে হতে পারে যে কেন প্রোক্যারিওটিক কোষে দেখা যাবে না? না ইউক্যারিওটিক কোষ যদি দেখি, ইউক্যারিওটিক কোষ যে কোনো একটা ইউক্যারিওটিক কোষ, কোষের নিউক্লিয়াস, এমনি কোষকে খালি চোখে দেখা যায় না, তার ভিতরে আছে নিউক্লিয়াস, সে আরো সূক্ষ্ম। সেই নিউক্লিয়াসের মধ্যে আছে প্রায় 2 মিটার মতো একটা লম্বা ডিএনএ, 2 মিটার ডিএনএ মানে 200 সেন্টিমিটার। প্রায় বড় স্কেলগুলো 30 সেন্টিমিটার স্কেল, ওগুলো প্রায় 7টা। জোড়ালে যত বড় ডিএনএ হবে, এত বড় ডিএনএ কোথায় আছে? না ওই নিউক্লিয়াসের মধ্যে আছে। তাহলে আমার ঘর ছোট, ডিএনএ বড়, তাহলে এই ছোট ঘরের মধ্যে এত বড় ডিএনএ কে রাখা সম্ভব নয়। না রাখা সম্ভব। কিভাবে রাখা সম্ভব? না এই ডিএনএটাকে নিউক্লিয়াসের মধ্যে আমরা পেঁচিয়ে পেঁচিয়ে রাখবো, পেঁচিয়ে পেঁচিয়ে রাখলেই রাখা সম্ভব। আর যখনই ওই ডিএনএটাকে আমরা পেঁচিয়ে রাখছি, ওই ডিএনএর পেঁচানো অবস্থাটা কি? না ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম কি? না ক্রোমোজোম হচ্ছে ডিএনএর পেঁচানো অবস্থা। কোথায় আছে? নিউক্লিয়াসে আছে। কোন নিউক্লিয়াসে আছে? না ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে আছে। ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াস নেই, এই জন্য তার ক্রোমোজোম নেই। তাই ডিএনএ এমনি সাইটোপ্লাজমে পড়ে আছে, তার কোনো পেঁচানোর কোনো সিস্টেম নেই। কিন্তু যেহেতু ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস আছে, সেই কারণে এই নিউক্লিয়াসের মধ্যে আমি ডিএনএকে রাখবো। আর ডিএনএকে রাখতে গিয়ে আমাকে পেঁচিয়ে রাখতে হয়েছে, আর সেই ডিএনএ পেঁচিয়ে গিয়ে কি তৈরি করছে? ক্রোমোজোম তৈরি করছে। এবার এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমটা তৈরি হচ্ছে কি দিয়ে? না ক্রোমোজোমটা তৈরি হচ্ছে মূলত ডিএনএ দিয়ে। ডিএনএ, আরএনএ, কিছু প্রোটিন থাকে, আমরা পড়বো, ডিএনএর উপাদানগুলো পড়বো। এবার এই ক্রোমোজোমকে আমরা দুভাগে ভাগ করে নেব। কি ক্রোমোজোম? না অটোজোম, আর এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, বা যাকে বলছি আমরা অ্যালোজোম, সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। অটোজোম কি? না অটোজোম হচ্ছে যে ক্রোমোজোমগুলো আমাদের দৈহিক বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, দৈহিক বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে, দৈহিক চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে, তখন তাকে বলছি আমরা অটোজোম। এই ক্রোমোজোমগুলো কোনো প্রজাতির পুরুষ এবং স্ত্রী দেহে সমান সংখ্যায় থাকে। কোনগুলো? অটোজোমগুলো। এগুলো দৈহিক ক্যারেক্টার নিয়ন্ত্রণ করে, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমাদের
এবং পুরুষ এবং স্ত্রী দেহে সমান সংখ্যায় থাকে অটোজোমগুলো। যেমন মানুষের ক্ষেত্রে যদি দেখি আমরা, পুরুষের ক্ষেত্রে দেহকোষে 22 জোড়া অটোজোম, স্ত্রীদের ক্ষেত্রেও দেহকোষে 22 জোড়া অটোজোম। যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলো আমাদের যৌন ক্যারেক্টারকে নিয়ন্ত্রণ করে, যৌন বৈশিষ্ট্য অর্থাৎ লিঙ্গ নির্ধারণ করে। অর্থাৎ যে ক্রোমোজোমগুলো আমাদের লিঙ্গ নির্ধারণ করে তাকেই বলছি আমরা যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমগুলো কোনো প্রজাতির পুরুষ এবং স্ত্রীদের সবসময় আলাদা সংখ্যায় থাকে। অটোজোমগুলো সমান সংখ্যায় থাকে আর সেক্স ক্রোমোজোমগুলো হচ্ছে আলাদা সংখ্যায় থাকে। যেমন মানুষের ক্ষেত্রে যদি দেখি, পুরুষের ক্ষেত্রে আছে XY ক্রোমোজোম আর স্ত্রীদের ক্ষেত্রে XX ক্রোমোজোম। স্ত্রীদের সেক্স ক্রোমোজোম দুটো XX, আর পুরুষদের সেক্স ক্রোমোজোম একটা X একটা Y, আলাদা সংখ্যা আছে। এই কারণে সেক্স ক্রোমোজোমগুলো পুরুষ এবং স্ত্রীদের কি থাকে, আলাদা সংখ্যা। এই হচ্ছে সেক্স ক্রোমোজোমকে আমরা ভাগ। এবার দেখবো আমরা একটা ক্রোমোজোমের গঠন দেখব। টেনে পড়েছো তোমরা ক্রোমোজোমের গঠন, এক্ষেত্রে এখানেও একটু দেখবো ক্রোমোজোমের গঠন। একটা ক্রোমোজোম, স্বাভাবিকভাবে ক্রোমোজোম কখন সৃষ্টি হয় ডিএনএ নিউক্লিয়াসের মধ্যে, না কোষ বিভাজনের সময় ক্রোমোজোমটা সৃষ্টি হয়। অর্থাৎ কোষ যখন একটা বিভাজিত হচ্ছে তখন কোষ বিভাজনে যখন ঢুকে যাবে, মাইটোসিস হোক মিওসিস হোক, তখন সেই অবস্থায় তার মধ্যে কি দেখা দেবে, ক্রোমোজোমটা সৃষ্টি, অর্থাৎ ডিএনএটা পেঁচানো শুরু হবে কোষ বিভাজন দশায়। সেক্ষেত্রে ক্রোমোজোম আমরা সবচেয়ে বেশি সুস্পষ্ট দেখতে পাই মেটাফেজ দশায়। মেটাফেজ অর্থাৎ কোষ বিভাজনে মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো সবচেয়ে বড় এবং সুস্পষ্ট হয় এবং ভালোভাবে তাকে পর্যবেক্ষণ করা যায়। সেক্ষেত্রে মেটাফেজ ক্রোমোজোমের যদি আমরা গঠন দেখি, একটা ক্রোমোজোম দুটো বাহু দ্বারা তৈরি। এই বাহুগুলোকে বলছি আমরা ক্রোমাটিড। এই একটা বাহু আর এই একটা বাহু, এই বাহুগুলোকে বলছি আমরা কি, ক্রোমাটিড। কখনো কখনো ক্রোমোজোম এক ক্রোমাটিডও যুক্ত হয়, আবার ক্রোমোজোম দ্বিক্রোমাটিডও যুক্ত হয়, তবে বিভিন্ন স্টেজে থাকে। আমরা যখন মেটাফেজ দশায় দেখব ক্রোমোজোমটা আছে দ্বিক্রোমাটিড যুক্ত হয়, অর্থাৎ দুটো করে ক্রোমাটিড নিয়ে একটা ক্রোমোজোম। ক্রোমোজোম যখন দ্বিক্রোমাটিড যুক্ত হবে তখন তাকে বলছি আমরা ডায়াড অবস্থা, ডায়াড। আর যখন ক্রোমোজোম যখন এক ক্রোমাটিড অবস্থা থাকবে তখন তাকে বলছি আমরা মোনাড অবস্থায়। স্থায়ীভাবে মেটাফেজ দশায় ক্রোমোজোমটা দেখা যায় ডায়াড অবস্থায়, আর অ্যানাফেজ দশায় দেখা যায় ক্রোমোজোমগুলো হচ্ছে মোনাড অবস্থায়, মোনাড। এক্ষেত্রে আমরা দুটো ক্রোমাটিড দেখছি। এই যে ক্রোমাটিড, ক্রোমোজোমের বাহুগুলোকে বলছি আমরা ক্রোমাটিড। ক্রোমাটিডগুলো অসংখ্য সূক্ষ্ম জালকাকার অংশ নিয়ে তৈরি, জালিকা। যে জালিকাগুলোকে বলছি আমরা ক্রোমাটিন জালিকা। সাধারণত দেখা যায় একটা ক্রোমাটিডে দুটো ক্রোমাটিন জালিকা দিয়ে তৈরি, একটা ক্রোমাটিড, ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকাগুলো হচ্ছে সূক্ষ্ম সরু। ক্রোমাটিন জালিকা এবং ক্রোমাটিড একই বস্তু, শুধুমাত্র বিভিন্ন স্টেজে আমরা তাদেরকে পর্যবেক্ষণ করছি। শুধুমাত্র বিভিন্ন স্টেজে আমরা তাকে কি করছি, পর্যবেক্ষণ করছি। অর্থাৎ ক্রোমাটিড হচ্ছে স্ফীত আর ক্রোমাটিন জালিকা হচ্ছে সূক্ষ্ম। অর্থাৎ ক্রোমাটিন জালিকার পেঁচানো অবস্থা বা স্ফীত অবস্থাটাই হচ্ছে কি, ক্রোমাটিড। সেক্ষেত্রে এই যে ক্রোমাটিন জালিকাগুলো পেঁচিয়ে আছে ক্রোমাটিডের মধ্যে, কিভাবে পেঁচিয়ে থাকে, ছবিটা দেখো। ক্রোমাটিন জালিকাগুলো এইভাবে পেঁচিয়ে আছে, এইভাবে ক্রোমাটিন জালিকাগুলো পেঁচিয়ে আছে। কিভাবে পেঁচিয়ে আছে না, ক্রোমাটিন জালিকাগুলো কোথাও হালকাভাবে পেঁচিয়ে আছে, ক্রোমাটিন জালিকাগুলো কোথাও গাঢ়ভাবে পেঁচিয়ে আছে, এইভাবে পেঁচিয়ে আছে। এই যে একটা ক্রোমাটিড, কোথাও হালকাভাবে পেঁচিয়ে আছে, কোথাও গাঢ়ভাবে পেঁচিয়ে আছে। তাহলে কি হলো না, ক্রোমাটিন জালিকাগুলো এইভাবে পেঁচিয়ে যে ক্রোমাটিড তৈরি করেছে, ক্রোমাটিন জালিকাগুলো কিন্তু এইভাবে পেঁচিয়ে আছে, কোথাও
সমান্তরালভাবে পেঁচিয়ে আছে, অর্থাৎ যাতে সহজে তাদেরকে আলাদা করে দেওয়া যায়। কোথাও আবার গাঢ়ভাবে পেঁচিয়ে আছে, সহজে আলাদা করা যায় না। যদি হালকাভাবে পেঁচিয়ে থাকে তখন সেই প্যাঁচকে বলছি আমরা প্যারানেমিক প্যাঁচ বা প্যারানেমিক কুণ্ডলী। যদি গাঢ়ভাবে পেঁচিয়ে থাকে তখন তাকে বলছি আমরা প্লেকটোনেমিক কুণ্ডলী। প্যারানেমিক কুণ্ডলী আর প্লেকটোনেমিক কুণ্ডলী। যে গাঢ়ভাবে পেঁচিয়ে থাকবে সেখানে রং দিলে গাঢ় বর্ণ নেবে, যে হালকাভাবে পেঁচিয়ে থাকবে সেখানে রং দিলে হালকা বর্ণ নেবে। তাহলে এই যে ক্রোমাটিন জালিকাগুলো যে পেঁচিয়ে আছে, প্লেকটোনেমিক এবং প্যারানেমিক অবস্থায় উভয় অবস্থাতেই কিন্তু পেঁচিয়ে আছে, এবং পেঁচিয়ে তারা কি তৈরি করেছে? ক্রোমাটিড তৈরি করেছে। তাহলে ক্রোমাটিড এবং ক্রোমাটিন জালিকা বা ক্রোমোনিমাটা দুটোই একই জিনিস, শুধুমাত্র কোষ বিভাজনের বিভিন্ন স্টেজে আমরা ক্রোমাটিন জালিকা দেখতে পাচ্ছি, আবার কোষ বিভাজনের বিভিন্ন স্টেজে আমরা ক্রোমাটিড দেখতে পাচ্ছি। এই যে ক্রোমাটিন জালিকাগুলো পেঁচিয়ে আছে, ক্রোমাটিন জালিকাগুলো যখন পেঁচিয়ে যায় এরকম পেঁচানোর ফলে পুঁতির দানার মতন আমরা অংশ দেখতে পাচ্ছি। এই যে পুঁতির দানার মতন অংশগুলোকে বলছি আমরা ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার। এবারে দেখো, এই যে ক্রোমাটিড, দুটো ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড আর এই একটা ক্রোমাটিড, দুটো ক্রোমাটিড মাঝখানে একটা গোলাকার অংশের সাথে যুক্ত আছে, বাহুগুলো যুক্ত আছে। আর এই গোলাকার অংশটাকে বলছি আমরা কি? সেন্ট্রোমিয়ার। পড়েছো, এটা টেনে ছিল সেন্ট্রোমিয়ার, যে ক্রোমোজোমের ক্রোমাটিড দুটিগুলোকে কি করে? সংযুক্ত রাখে। তাই এখানে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা আছে কোথায়? ক্রোমোজোমের মাঝখানে আছে। এবার এই সেন্ট্রোমিয়ারটা আছে কোথায় তার উপর ভিত্তি করে, অর্থাৎ সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করব। কি ভাগে ভাগ করব না? যদি সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকে তখন তাকে বলছি আমরা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, মেটাসেন্ট্রিক। যদি মাঝখান থেকে একটু দূরে থাকে তখন তাকে বলছি আমরা সাব মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম অ্যানাফিজে চলনের সময় ভি আকৃতি ধারণ করে, সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম অ্যানাফিজে চলনের সময় এল আকৃতি ধারণ করে। অর্থাৎ দুটো বাহুর মধ্যে পার্থক্য খুবই কম, একটা বাহু একটু ছোট, একটা বাহু একটু বড়। দুই, যদি সেন্ট্রোমিয়ারটা প্রান্তের কাছাকাছি থাকে, মানে এই অংশে সেন্ট্রোমিয়ার আছে, একটা বাহু খুব ছোট, একটা বাহু খুব বড়, তখন তাকে বলছি আমরা অ্যাক্রোসেন্ট্রিক। অ্যানাফিজে চলনের সময় যে আকৃতি ধারণ করে। আর যদি একবারে সেন্ট্রোমিয়ার একবারে প্রান্তে থাকে, মানে এইভাবে প্রান্তে আছে সেন্ট্রোমিয়ার, তখন তাকে বলছি আমরা টেলোসেন্ট্রিক। অ্যানাফিজে চলনের সময় আই আকার ধারণ করে। অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ারটা আছে কোথায় তার উপর ভিত্তি করে আমরা ক্রোমোজোমকে বিভিন্ন ভাগে ভাগ করছি। মেটাসেন্ট্রিক ভি আকৃতি, সাব মেটাসেন্ট্রিক এল আকৃতি, অ্যাক্রোসেন্ট্রিক জে আকৃতি, আর হচ্ছে টেলোসেন্ট্রিক হচ্ছে আই আকৃতি। এবার দেখবো সেন্ট্রোমিয়ারের সংখ্যা। সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী আমরা ক্রোমোজোমকে ভাগ করব। কি না? সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোম, কোনো সেন্ট্রোমিয়ার নেই, সেন্ট্রোমিয়ার বিহীন, তখন তাকে বলছি আমরা অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোম সাধারণত হয় না। কোনো কারণে ক্রোমোজোমের এই অংশ যদি কেটে যায়, এখান থেকে ধরো যদি কেটে গেল, তখন তার মধ্যে কাটা অংশের মধ্যে কোনো সেন্ট্রোমিয়ার নেই, তখন তাকে বলছি আমরা অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। যদি দেখা যায় কোনো ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ার আছে, এই অংশে একটা সেন্ট্রোমিয়ার আছে এই ক্রোমোজোমে, তখন তাকে বলছি আমরা মনোসেন্ট্রিক ক্রোমোজোম। তার এক অংশে একটাই অংশে বেমতন্তু যুক্ত আছে। যদি দেখা যায় কোনো ক্রোমোজোমে দুটো সেন্ট্রোমিয়ার আছে, তখন তাকে বলছি আমরা ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। যদি দেখা যায় দুইয়ের বেশি সেন্ট্রোমিয়ার, 3, 4, 5 যাই থাকুক, তখন তাকে বলছি আমরা পলিসেন্ট্রিক ক্রোমোজোম। অর্থাৎ তার বিভিন্ন জায়গায় যতগুলো সেন্ট্রোমিয়ার থাকবে ততগুলো জায়গায় বেমতন্তু যুক্ত আছে। মানে সেন্ট্রোমিয়ারটা কটা আছে আমরা তো বুঝতে পারছি না, দেখবো যত জায়গায় বেমতন্তু যুক্ত আছে তত জায়গায় সেন্ট্রোমিয়ার আছে। আর পলিসেন্ট্রিক দেখা যায় একটা প্রাণীতে, লুজুলা পারপুরিয়া নামক এক প্রকার আদ্য প্রাণীতে পলিসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায়। আবার কখনো কখনো দেখা যায় টোটাল ক্রোমোজোমটাই সেন্ট্রোমিয়ার হিসেবে কাজ করছে, অর্থাৎ তার যে কোনো অংশে বেমতন্তু যুক্ত হতে পারে, যে কোনো অংশে, তখন তাকে বলছি আমরা হলোসেন্ট্রিক ক্রোমোজোম। অর্থাৎ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে আমরা ক্রোমোজোমকে ভাগ করছি, ভি আকৃতি, এল আকৃতি, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। আর ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী আমরা ক্রোমোজোমকে ভাগ করছি অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম, মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক আর হলোসেন্ট্রিক। এবারে এই সেন্ট্রোমিয়ার যে খাঁজে আছে, এটা খাঁজ দেখতে পাচ্ছি আমরা, একটু খাঁজ হয়ে গেছে, এই খাঁজটাকে বলছি আমরা প্রাইমারি খাঁজ, বা যাকে বলছি আমরা মুখ্য খাঁজ। সমস্ত ক্রোমোজোমে মুখ্য খাঁজ আছে, কারণ মুখ্য খাঁজ অংশে সেন্ট্রোমিয়ার আছে। সেন্ট্রোমিয়ারের দুপাশে
প্রোটিন নির্মিত প্লেটের মতন চাকতির মতো একটা অংশ আছে, আর এই অংশটাকে বলছি আমরা কাইনেটোকর। কাইনেটোকর কাইনেটোকর কি না, কাইনেটোকরের সাথেই কিন্তু বেমতন্তুগুলো যুক্ত থাকে। আমরা সেই কোষবিভাজনের সময় দেখেছি বেমতন্তু যুক্ত থাকে সেন্ট্রোমিয়ারের সাথে, ডাইরেক্ট সেন্ট্রোমিয়ারের সাথে কিন্তু বেমতন্তু যুক্ত থাকে না। বেমতন্তুগুলো যুক্ত থাকে কার সাথে, কাইনেটোকরের সাথে ডাইরেক্ট যুক্ত আছে। তাহলে কাইনেটোকরের কাজ কি না, বেমতন্তুর সাথে যুক্ত হয়ে হচ্ছে কাইনেটোকরের কাজ। এবার কি দেখবো না, কোনো কোনো ক্রোমোজোমে এই মুখ্য খাঁজ ছাড়াও অতিরিক্ত একটা খাঁজ দেখা যায়। এরকম একটা অতিরিক্ত খাঁজ আছে ক্রোমোজোমে। সব ক্রোমোজোমে কিন্তু থাকে না, সব ক্রোমোজোমে মুখ্য খাঁজ থাকবে, সব ক্রোমোজোমে এই খাঁজটা থাকবে না, অতিরিক্ত খাঁজটা থাকবে না। আর এই অতিরিক্ত খাঁজটাকে বলছি আমরা সেকেন্ডারি খাঁজ বা গৌণ খাঁজ। মানুষের ক্ষেত্রে 13 নম্বর ক্রোমোজোম, 14 নম্বর ক্রোমোজোম, 15 নম্বর ক্রোমোজোম, 21 নম্বর ক্রোমোজোম, 22 নম্বর ক্রোমোজোম, এই 5টা ক্রোমোজোমে গৌণ খাঁজ আছে। আর এই গৌণ খাঁজ থেকে নিউক্লিওলাস তৈরি হয়, আর যে নিউক্লিওলাস থেকে আরএনএ তৈরি হয়, রাইবোজোমাল আরএনএ, আর যে রাইবোজোমাল আরএনএ হচ্ছে রাইবোজোম তৈরি করে। রাইবোজোমাল আরএনএ থেকে রাইবোজোম তৈরি হয়। আর আরএনএটা বা রাইবোজোমাল আরএনএটা তৈরি হচ্ছে কোথা থেকে, নিউক্লিওলাস থেকে। আর এই নিউক্লিওলাস তৈরি হচ্ছে কোথা থেকে, গৌণ খাঁজ থেকে। আর জন্য এই অঞ্চলটাকে বলি NOR অঞ্চল, নর অঞ্চল, নিউক্লিওলার অর্গানিজিক রিজিয়ন। কোন ক্রোমোজোমে দেখা যায়, মানুষের ক্ষেত্রে 13, 14, 15, 21, 22। প্রশ্ন আসে মুখ্য খাঁজ এবং গৌণ খাঁজের পার্থক্য। মুখ্য খাঁজ সমস্ত ক্রোমোজোমে থাকবে, কিন্তু গৌণ খাঁজটা সমস্ত ক্রোমোজোমে থাকে না। মুখ্য খাঁজে সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে, কাইনেটোকর যুক্ত থাকে, বেমতন্তু যুক্ত থাকে, কিন্তু গৌণ খাঁজ থেকে NOR অঞ্চল থাকে, যে NOR অঞ্চল থেকে নিউক্লিওলাস তৈরি হয়, আর যে নিউক্লিওলাস কিন্তু রাইবোজোম তৈরি করছে। যে সমস্ত ক্রোমোজোমে গৌণ খাঁজ আছে ঠিক তার পরবর্তী অঞ্চলটা এরকম বাল্বের মতন ফুলে গেছে, স্ফীত হয়ে গেছে, গৌণ খাঁজের পরবর্তী অঞ্চল। আর সেই যে স্ফীত অংশকে বলছি আমরা স্যাট অংশ, স্যাটেলাইট অংশ, স্যাট অংশ। স্যাট কথার ফুল ফর্ম আমরা জানি, সাইন অ্যাসিড থাইমোনিউক্লিনিকো, সাইন অ্যাসিড থাইমোনিউক্লিনিকো অর্থাৎ স্যাটেলাইট। কোন ক্রোমোজোমে আছে না, মানুষের ক্ষেত্রে 13, 14, 15, 21, 22 এই 5টা ক্রোমোজোমে কিন্তু স্যাটেলাইট অংশ আছে। অর্থাৎ গৌণ খাঁজ যাদের থাকবে তাদের স্যাটেলাইট অংশ থাকবে। আর স্যাটেলাইট অংশযুক্ত ক্রোমোজোমকে বলছি আমরা স্যাট ক্রোমোজোম। মানুষের ক্ষেত্রে 13, 14, 15, 21, 22 ক্রোমোজোমগুলো হচ্ছে স্যাট ক্রোমোজোম। সাইন অ্যাসিড থাইমোনিউক্লিনিকো, স্যাট কথার অর্থ। এবার দেখবো না ক্রোমোজোমের প্রান্তীয় অংশ। ক্রোমোজোমের এই প্রান্তীয় অংশকে বলছি আমরা টেলোমিয়ার। টেলোমিয়ার টেলোমিয়ার অংশটা খুব গুরুত্বপূর্ণ। টেলোমিয়ার অংশেও ক্রোমাটিন জালিকা আছে, আর ক্রোমাটিন জালিকার মধ্যে ডিএনএ আছে, যে ডিএনএটাকে বলছি আমরা টেলোমেরিক ডিএনএ। এই টেলোমিয়ার অংশ দুটো ক্রোমোজোমকে পাশাপাশি জুড়ে যেতে বাধা দেয়। অর্থাৎ ধরো এই একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম পাশাপাশি জুড়ে যেতে পারে। যাতে তারা পাশাপাশি জুড়তে না পারে তার জন্য কি করে না মেরুত্ব প্রদান করে, পোলারিটি প্রদান করে, যাতে দুটো ক্রোমোজোমের টেলোমিয়ার কখনো জুড়ে যেতে না যায়। সেই কারণে দুটো ক্রোমোজোমকে পাশাপাশি জুড়ে যেতে কি করে বাধা দেয়। কোন অংশটা বাধা দিচ্ছে না, টেলোমিয়ার অংশটা বাধা দিচ্ছে। এই টেলোমিয়ার অংশে একটা ডিএনএ আছে, ডিএনএটাকে বলছি আমরা টেলোমেরিক ডিএনএ। টেলোমেরিক ডিএনএ। আর এই টেলোমেরিক ডিএনএ তৈরি করে একটা উৎসেচক, উৎসেচকের নাম হচ্ছে টেলোমারেজ। টেলোমারেজের কাজই হচ্ছে টেলোমেরিক ডিএনএ তৈরি করা। স্থায়ীভাবে একটা ক্রোমোজোম, একটা কোষ উৎপন্ন হলো, উৎপন্ন হওয়ার পর 10 বার 12 বার বিভাজিত হবে, বিভাজিত হওয়ার পরে কোষটা মারা যাবে। তা কোষকে মারতে হলে আগে মারতে হবে কাকে না, কোষকে মারতে হলে আগে নিউক্লিয়াসকে মারতে হবে, যেহেতু নিউক্লিয়াস কোষের কর্তা। নিউক্লিয়াসকে মারতে হলে কোষের ক্রোমোজোমকে মারতে হবে, অর্থাৎ ক্রোমোজোমকে ছোট হতে হবে। আর সেই ক্রোমোজোমকে ছোট হতে সাহায্য করে কে, এই না টেলোমিয়ার। টেলোমেরিক ডিএনএ আস্তে আস্তে কমবে, ক্রোমোজোমের টেলোমিয়ার অংশ আস্তে আস্তে ছোট হবে, অর্থাৎ ক্রোমোজোম আস্তে আস্তে কী হবে, ছোট হয়ে যাবে। ক্রোমোজোম ছোট হয়ে গেলে, ক্রোমোজোম মারা গেলে কোষের নিউক্লিয়াসটাও মারা যাবে, কোষ তখন মারা যাবে। অর্থাৎ কোষের স্বাভাবিক মৃত্যুতে সাহায্য করে কে, এই টেলোমিয়ার অংশ কোষের স্বাভাবিক মৃত্যুতে সাহায্য করবে। আর এই কোষের স্বাভাবিক মৃত্যুকে বলছি আমরা অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস, যেখানে ক্যান্সার কোষের ক্ষেত্রে কোষ কিন্তু কখনো মরে না, ক্যান্সার কোষের ক্ষেত্রে কোষ অমর। ক্যান্সার কোষের ক্ষেত্রে কোষ মরছে না, তার কারণ কোষের টেলোমিয়ার অংশটা ছোট হচ্ছে না। আর টেলোমিয়ার অংশ ছোট হচ্ছে না তার কারণ ওই টেলোমিয়ার অংশে প্রচুর পরিমাণে টেলোমারেজ আছে।
আর যতক্ষণ টেলোমারেজ থাকবে ততক্ষণ কিন্তু ও টেলোমেরিক ডিএনএ কী করতে থাকবে, তৈরি করতে থাকবে। আর টেলোমেরিক ডিএনএ যতক্ষণ টেলোমিয়ার অংশ আছে টেলোমিয়ার ঠিকঠাক আছে। সেই কারণে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এই টেলোমারেজের কার্যকারিতা কী করে দেওয়া হয়, একটু নিষ্ক্রিয় করে দেওয়ার নিষ্ক্রিয় করে দেওয়ার কাজ চলছে এখন গবেষণার বিষয়, যে টেলোমারেজকে কীভাবে নিষ্ক্রিয় করে আমরা ক্যান্সারটাকে প্রতিরোধ করতে পারবো। এবার এই টেলোমেরিক ডিএনএ একটু দেখি। না, টেলোমেরিক ডিএনএ মানুষের ক্ষেত্রে এই যে টেলোমেরিক ডিএনএ এই অংশে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। কী বৈশিষ্ট্য? না, এখানে রিপিটেটিভ বেস দেখা যায়। রিপিটেটিভ বেস কি না, যে বেসগুলো বারবার থাকে, পুনরাবৃত্তি বেস, যাকে বলছি আমরা রিপিটেটিভ বেস। মানুষের ক্ষেত্রে এই টেলোমেরিক ডিএনএর একটা রিপিটেটিভ বেস TTAGGG, রিপিটেটিভ বেস 5' to 3', আর 3' to হচ্ছে 5'। অ্যাডিনিন থাইমিন, সাইটোসিন, অর্থাৎ এই টেলোমেরিক ডিএনএর এই বেসটা দেখে আমরা মানুষের ক্রোমোজোমকে কী করতে পারবো, নির্দিষ্ট করতে পারবো। প্রত্যেকটা প্রজাতি জীবের টেলোমেরিক ডিএনএর বেস আলাদা আলাদা, কনস্ট্যান্ট, ধ্রুবক অবস্থা থাকে। অর্থাৎ টেলোমেরিক ডিএনএ বেস থেকে কোনো জীবের ক্রোমোজোমটাকে জানা যায়। দুটো ক্রোমোজোম দিলাম, একটা ধরো মানুষের ক্রোমোজোম, একটা গরুর ক্রোমোজোম, তাহলে মানুষের ক্রোমোজোমটাকে আমরা চিনব কীভাবে, না ওই টেলোমেরিক ডিএনএর বেস দেখেই আমরা বুঝতে পেরে যাবো যে ওটা মানুষের ক্রোমোজোমের ডিএনএ। অর্থাৎ যাকে বলছি আমরা ক্রোমোজোমের ডিএনএর টেলোমেরিক ডিএনএর বেসটা আছে TTAGGG। এছাড়াও এই টেলোমেরিক ডিএনএতে নন ওয়াটসন ক্রিক বেস দেখা যায়। নন ওয়াটসন ক্রিক বেস কি না, ওয়াটসন ক্রিক বেস বা ওয়াটসন ক্রিকের মডেল অনুসারে আমরা সেই ডিএনএ গঠন পড়েছি। ওয়াটসন ক্রিকের ডিএনএ মডেল ক্লাস 10 ছিল। সেখানে ডিএনএ দ্বিতন্ত্রীতে একটা তন্ত্রীতে অ্যাডিনিন থাকলে অপর তন্ত্রীতে থাইমিন থাকবে, দুটো হাইড্রোজেন বন্ধনের দ্বারা যুক্ত আছে। একটা তন্ত্রীতে গুয়ানিন থাকলে অপর তন্ত্রীতে সাইটোসিন আছে, 3টা হাইড্রোজেন বন্ধনের দ্বারা যুক্ত আছে। কিন্তু এই টেলোমেরিক ডিএনএতে কিন্তু এই নন ওয়াটসন ক্রিক বেস দেখা যায় না, মানে নন ওয়াটসন ক্রিক বেস দেখা যাচ্ছে। সেক্ষেত্রে গুয়ানিনের সাথে বন্ধনী গঠন করছে, গুয়ানিন দুটো হাইড্রোজেন বন্ধনের দ্বারা যুক্ত থাকে। একেই বলছি আমরা নন ওয়াটসন ক্রিক বেস। কিন্তু ওয়াটসন ক্রিক বেসটা কি, অ্যাডিনিন থাইমিন, গুয়ানিন সাইটোসিন। এক্ষেত্রে আমরা কি দেখছি, গুয়ানিনের সাথে বন্ধনী গঠন করছে। একেই বলছি আমরা নন ওয়াটসন ক্রিক বেস। এই হচ্ছে টেলোমিয়ার। তাহলে আমরা কী দেখলাম, ক্রোমোজোমে ক্রোমাটিড দেখলাম। ক্রোমাটিড তৈরি হচ্ছে ক্রোমাটিন জালিকা দিয়ে। ক্রোমাটিন জালিকাগুলো কীভাবে পেঁচিয়ে আছে, প্যারানেমিক অবস্থায় এবং প্লেকটোনেমিক অবস্থায়। ক্রোমাটিন জালিকাগুলো পেঁচিয়ে থাকার বলে যে পুঁতির দানার মতন অংশ তৈরি করছে তাকে বলছি আমরা ক্রোমোমিয়ার। ক্রোমাটিড জুতি যে গোলাকার অংশের সাথে যুক্ত আছে তাকে বলছি আমরা সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের দুপাশে প্রোটিন নির্মিত চাকতির মতন অংশ আছে তাকে বলছি আমরা কাইনেটোকোর। কাইনেটোকোরের সাথে সরাসরি বেমতন্তুগুলো যুক্ত থাকে। সেন্ট্রোমিয়ারটা যে খাঁজে অবস্থান করছে তাকে বলছি আমরা মুখ্য খাঁজ। প্রতিটা ক্রোমোজোমে, সমস্ত ক্রোমোজোমে মুখ্য খাঁজ থাকে। মুখ্য খাঁজ ছাড়াও অতিরিক্ত একটা আমরা খাঁজ দেখতে পাচ্ছি যাকে বলছি আমরা গৌণ খাঁজ। গৌণ খাঁজ থেকে নিউক্লিওলাস তৈরি হয়, যে নিউক্লিওলাস থেকে রাইবোজোমাল আরএনএ তৈরি হয়, যে রাইবোজোমাল আরএনএ রাইবোজোম তৈরি করে। যেহেতু গৌণ খাঁজ থেকে নিউক্লিওলাস তৈরি হচ্ছে, এই জন্য এই অঞ্চলটাকে বলছি নর অঞ্চল। মানুষের ক্ষেত্রে 13, 14, 15, 21, 22 এই 5টা ক্রোমোজোম হচ্ছে গৌণ খাঁজযুক্ত ক্রোমোজোম। ঠিক গৌণ খাঁজের পরবর্তী অঞ্চলটা হচ্ছে স্ফীত গোলাকার অংশ। যে স্ফীত গোলাকার অংশটা আছে স্যাটেলাইট অংশ বা স্যাড অংশ। স্যাটেলাইট অংশযুক্ত ক্রোমোজোমকে বলছি আমরা স্যাট ক্রোমোজোম। টেলোমিয়ার অংশ, ক্রোমোজোমের শেষ প্রান্তকে বলছি আমরা টেলোমিয়ার। টেলোমিয়ার অংশে আছে টেলোমেরিক ডিএনএ। টেলোমেরিক ডিএনএ তৈরি করছে টেলোমারেজ উৎসেচক। টেলোমিয়ার হচ্ছে দুটো ক্রোমোজোমকে মেরুত্ব প্রদান করছে, যাতে দুটো ক্রোমোজোম পাশাপাশি জুড়ে যেতে না পারে। কোষের স্বাভাবিক মৃত্যুতে সাহায্য করছে, যাকে বলছি আমরা অ্যাপোপ্টোসিস। আর টেলোমেরিক ডিএনএ বেস হচ্ছে, মানুষের টেলোমেরিক ডিএনএর বেস হচ্ছে রিপিটেটিভ বেস, যেটা হচ্ছে TTAGGG। এই যে একটা ক্রোমোজোমের গঠন। এবারে দেখব যে ক্রোমোজোমের ক্যারিওটাইপ দেখব। ক্যারিওটাইপ কি না, মানুষের দেহে যে 23টা ক্রোমোজোম, ক্যারিওটাইপ ও ইডিওগ্রাম। ক্যারিওটাইপ কি না, মানুষের যে 23টা ক্রোমোজোম, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 23টা ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলোকে তাদের আকার, তাদের আকৃতি অনুযায়ী সাজানোকে বলছি আমরা ক্যারিওটাইপ। বিভিন্ন গ্রুপে ভাগ করে নেব। সাপোজ ধরো আমাদের একটা খেলাতে 100 জন ছেলে এসছে, তাহলে সেই 100 জন ছেলেকে আমরা তাদের হাইটের উপরে ভিত্তি করে তাদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করছি। ক গ্রুপ, খ গ্রুপ, গ গ্রুপ, এভাবে ভাগ করছি। তেমনি মানুষের ক্ষেত্রে বা যে কোনো জীবের যে ক্রোমোজোমগুলো, 23টা ক্রোমোজোমগুলোকে তাদের আকার, আকৃতি, সেন্ট্রোমিয়ার অবস্থান এগুলো অনুযায়ী আমরা তাদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করছি। আর এই গ্রুপে ভাগ করাকে বলছি আমরা ক্যারিওটাইপ। মানুষের ক্রোমোজোমগুলোকে মোট 7টা গ্রুপে ভাগ করা হয়েছে। কী কী গ্রুপ? A, B, C, D,
ই এফ জি, যার মধ্যে এ গ্রুপে আছে 1 নম্বর এবং 2 নম্বর ক্রোমোজোম, বি গ্রুপে আছে 3, 4, 5, 3, 4, 5, এই 3, 4, 5, 3, 4, 5, সি গ্রুপে আছে 6, 7, এক দুই, না ভুল বললাম, এ গ্রুপে আছে 1, 2, বি গ্রুপে আছে না এ গ্রুপে আছে, হ্যাঁ এ গ্রুপে আছে 1, 2, 3, এ গ্রুপে আছে 1, 2, 3, বি গ্রুপে আছে 4, 5, 4 এবং 5, সি গ্রুপে আছে 6, 7, 8, 9, 10, 11, 12, সি গ্রুপে আছে। ডি গ্রুপে আছে 13, 14, 15, ই গ্রুপে আছে মানে ই গ্রুপ 16, 17, 18, এফ গ্রুপে আছে 19 এবং 20, আর জি গ্রুপে আছে 21 এবং 22। সেক্স ক্রোমোজোমটাকে আলাদা করে রাখা হয়েছে, 23 জোড়া ক্রোমোজোমটাকে, 23 নম্বর জোড়া ক্রোমোজোমটাকে। তাহলে এ গ্রুপে দেখছি 1 নম্বর এবং 2 নম্বর এবং 3 নম্বর এ গ্রুপ, বি গ্রুপে আছে 4, 5, সি গ্রুপে আছে 6, 7, 8, 9, 10, 11, 12, সবচেয়ে বেশি আছে সি গ্রুপে ক্রোমোজোমগুলো। ডি গ্রুপে আছে 13, 14, 15, এফ গ্রুপে আছে আমরা দেখছি ই গ্রুপে আছে 16, 17, 18, এফ গ্রুপে আছে 19 এবং 20, আর জি গ্রুপে আছে 21 এবং 22। এই যে বিভিন্ন গ্রুপে ভাগ করাকে বলছি আমরা ক্যারিওটাইপ। এবারে এই ক্যারিওটাইপকে যখন আমরা প্রিন্ট আকারে নকশা আকারে বের করবো, অর্থাৎ নকশা চিত্র প্রিন্ট, তখন তাকে বলছি আমরা ইডিওগ্রাম। তাহলে ক্যারিওটাইপ আর ইডিওগ্রাম, ক্যারিওটাইপ হচ্ছে ক্রোমোজোমগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করা, তাদের আকার আকৃতি সেন্ট্রোমের অবস্থান অনুযায়ী তাদেরকে গ্রুপে ভাগ করাকে বলছি আমরা ক্যারিওটাইপ, আর ক্যারিওটাইপের নকশা চিত্রটাকে বলছি আমরা ইডিওগ্রাম। এই হচ্ছে ক্রোমোজোমের গ্রুপকে ভাগ করা হয়েছে। এবারে দেখব ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, ক্রোমোজোম কী দিয়ে তৈরি, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান অর্থাৎ ক্রোমোজোম তৈরির কাঁচা মালটা কী কী দিয়ে আমরা ক্রোমোজোম তৈরি করছি। না মূলত ক্রোমোজোম তৈরি হচ্ছে কী দিয়ে, না ক্রোমোজোম তৈরি হচ্ছে ডিএনএ দিয়ে। কেন, কোষের নিউক্লিয়াসের মধ্যে এমনি ছোটো কোষ, তার উপরে আবার নিউক্লিয়াসের মধ্যে প্রায় 2 মিটার এত বড় লম্বা ডিএনএ। তাহলে সেই ডিএনএটাকে আমি কীভাবে রাখবো, পেঁচিয়ে রাখবো, সেই পেঁচিয়ে আমরা ক্রোমোজোম সৃষ্টি করছি। সেক্ষেত্রে ক্রোমোজোম তৈরির মূল উপাদানটা কি আমার, না ডিএনএ। ডিএনএকে যে আমরা পেঁচাবো, কীভাবে পেঁচাবো, না ডিএনএকে পেঁচাতে একটা প্রোটিন দরকার, যে প্রোটিনটাকে বলছি আমরা নিউক্লিয় প্রোটিন। যেহেতু নিউক্লিয়াসে আছে, ওই প্রোটিনটাকে বলছি আমরা নিউক্লিয় প্রোটিন। তাহলে ক্রোমোজোম তৈরির মূল উপাদান হচ্ছে 2টো উপাদান, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে নিউক্লিয় প্রোটিন। সেক্ষেত্রে আমরা যদি ক্রোমোজোমের রাসায়নিক উপাদানটাকে ছকের সাহায্যে দেখি, ছকের সাহায্যে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানটাকে আমরা ছকের সাহায্যে দেখব যে ক্রোমোজোম তৈরি হচ্ছে মূলত 3টা উপাদান দিয়ে। এক হচ্ছে নিউক্লিক অ্যাসিড, 2 হচ্ছে নিউক্লিয় প্রোটিন, আর একটা হচ্ছে ধাতব আয়ন। কিছু ধাতব আয়ন দিয়ে আমরা ক্রোমোজোমটা তৈরি করছি। এই 3টা কাঁচামাল দিয়ে আমরা ক্রোমোজোমটাকে তৈরি করছি। নিউক্লিক অ্যাসিড 2 ধরনের আছে, কি কি আছে, না নিউক্লিক অ্যাসিড আছে ডিএনএ এবং আরএনএ। ডিএনএ যদি দেখি, না ডিএনএর গঠনগত একক ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড। কেন, একাধিক ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড দিয়ে ডিএনএ তৈরি হচ্ছে, ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড তৈরি হচ্ছে কি দিয়ে, 3টা উপাদান দিয়ে। একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, N2 বেস মানে নাইট্রোজেন বেস। N2 বেসের মধ্যে আমরা 2 ধরনের জানি, একটা হচ্ছে পিউরিন বেস, একটা হচ্ছে পিরিমিডিন বেস। পিউরিন বেসের মধ্যে কি কি আছে, পিউরিন বেসের মধ্যে আছে অ্যাডিনিন এবং গুয়ানিন, পিরিমিডিন বেসের মধ্যে আছে থাইমিন এবং সাইটোসিন। আর আছে কি, না অ্যাসিড, কোন অ্যাসিড, না ফসফরিক অ্যাসিড H3PO4। এই উপাদানগুলো দিয়ে তৈরি হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড, আর একাধিক ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড দিয়ে তৈরি হচ্ছে কি ডিএনএ। এবার দেখবো আমরা আরএনএ গঠনগত একক রাইবোনিউক্লিওটাইড,
রাইবোনিউক্লিওটাইড। রাইবোনিউক্লিওটাইড কী দ্বারা তৈরি হয়, সেও একইভাবে তিনটা উপাদান দিয়ে, রাইবোজ সুগার, পেন্টোজ সুগার, রাইবোজ প্লাস N2 বেস, নাইট্রোজেন বেস। N2 বেস আবার দু ধরনের, এটা হচ্ছে পিউরিন বেস আর এটা হচ্ছে পিরিমিডিন বেস। পিউরিন বেসগুলো তৈরি কী কী, অ্যাডিনিন এবং গুয়ানিন। আর পিরিমিডিন বেসগুলো হচ্ছে কি, সাইটোসিন এবং ইউরাসিল। থাইমিন নেই, থাইমিনের পরিবর্তে কী আছে, ইউরাসিল আছে। এই হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড। এবারে দেখবো আমরা নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিন দু ধরনের নিউক্লিয় প্রোটিন আছে। কী কী প্রোটিন, একটা আছে ক্ষারীয় প্রোটিন আর একটা আছে আম্লিক প্রোটিন। সেক্ষেত্রে একটা ক্রোমোজোমে যত পরিমাণ ডিএনএ থাকে তত পরিমাণ কিন্তু ক্ষারীয় প্রোটিন থাকে। কেন থাকে না, ডিএনএ কখনো নিউক্লিয়াস ছেড়ে বেরিয়ে আসে না, কখনোই ডিএনএ নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বেরিয়ে আসবে না। কেন না, ওই ডিএনএকে এই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএটাকে আটকে রাখা হয়েছে। কীভাবে আটকে রাখা হয়েছে না, ডিএনএ অ্যাসিড নেগেটিভ চার্জ, ক্ষারীয় প্রোটিন এটা হচ্ছে পজিটিভ চার্জ। সেক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে অ্যাট্রাকশানটা কী হবে, প্রচুর হবে, বন্ধনী তৈরি হবে, মানে আকর্ষণ বলটা বেশি হবে। আকর্ষণ বলের কারণে কখনোই ডিএনএ কিন্তু এই ক্ষারীয় প্রোটিনকে ছেড়ে নিউক্লিয়াস থেকে কখনোই সাইটোপ্লাজমে বেরিয়ে আসে না। অর্থাৎ ক্ষারীয় প্রোটিনের কাজই হচ্ছে ওই ডিএনএকে পেঁচানো, এক, দুই হচ্ছে ডিএনএকে নিউক্লিয়াসের মধ্যে বা ক্রোমোজোমের মধ্যে আটকে রাখা। যখনই ক্ষারীয় প্রোটিন থাকবে না তখনই ডিএনএ বেরিয়ে আসবে ওখান থেকে, ক্রোমোজোম থেকে হোক অথবা নিউক্লিয়াস থেকে হোক সাইটোপ্লাজমে ডিএনএ বেরিয়ে আসবে। এই কারণে ক্ষারীয় প্রোটিন যত পরিমাণে থাকবে ডিএনএও তত পরিমাণে থাকবে, ক্ষারীয় প্রোটিন যত পরিমাণে থাকবে ডিএনএও তত পরিমাণে থাকবে। সেক্ষেত্রে একটা প্রোটিন ক্ষারীয় হবে তখনই যখন তার অ্যামাইনো অ্যাসিড ক্ষারীয় হয়, অর্থাৎ প্রোটিনের গঠনগত একক অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডগুলো যদি ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড হয় প্রোটিন হবে আমার ক্ষারীয়, অ্যামাইনো অ্যাসিড যদি আম্লিক হয় প্রোটিন হবে আম্লিক। সেক্ষেত্রে এমন একটা ক্ষারীয় প্রোটিনের উদাহরণ হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোন ক্ষারীয় প্রোটিন, যেটা প্রোক্যারিওটিক কোষে থাকে না, কারণ প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াসই নেই, তার মধ্যে ডিএনএ রাখার কোনো সুযোগই নেই। কিন্তু যেহেতু ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএকে রাখতে হলে কাকে দিয়ে আটকে রাখতে হবে, ক্ষারীয় প্রোটিনকে দিয়ে আটকে রাখতে হবে। আর এমন একটা ক্ষারীয় প্রোটিন উদাহরণ হচ্ছে হিস্টোন প্রোটিন, ক্ষারীয় প্রোটিন। যে হিস্টোন প্রোটিন দুটো অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, দুটো বললাম, দু ধরনের অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। কোন কোন অ্যামাইনো অ্যাসিড, একটা হচ্ছে লাইসিন আর একটা হচ্ছে আর্জিনিন। লাইসিন এবং আর্জিনিন দুটোই ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, আর যে প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড ক্ষারীয় সে প্রোটিন ক্ষারীয়। হিস্টোন প্রোটিন 5 ধরনের হয়। ক ধরনের, 5 ধরনের। কী কী, H1 হিস্টোন প্রোটিন, H2A হিস্টোন প্রোটিন, H2B হিস্টোন প্রোটিন, H3 হিস্টোন প্রোটিন, H4 হিস্টোন প্রোটিন। পাখির ক্ষেত্রে H1 এর পরিবর্তে থাকে H5, H2, H2B, H3, H4। পাখি বাদে অন্য কোনো ইউক্যারিওটিক কোষে থেকে H1, H2A, H2B, H3, H4। যে ক্ষেত্রে H1, H2A, H2B এগুলো হচ্ছে লাইসিন সমৃদ্ধ, লাইসিন অর্থাৎ আর্জিনিন আছে কম আছে, তবে বেশি আছে কি লাইসিন। আর H3 এবং H4 এগুলো হচ্ছে আর্জিনিন সমৃদ্ধ, আর্জিনিন বেশি আছে, লাইসিন কম আছে। এই হচ্ছে হিস্টোন প্রোটিন। কাজ কি না, ডিএনএকে পেঁচাতে সাহায্য করা। এই নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ আছে এই ডিএনএ থেকে আমি পেঁচাবো কী দিয়ে, ক্ষারীয় প্রোটিন দিয়ে। এবারে দেখবো আমরা আম্লিক প্রোটিন। আম্লিক প্রোটিন কম আছে। একটা প্রোটিন আম্লিক, তার কারণ হচ্ছে তার অ্যামাইনো অ্যাসিড আম্লিক। মূলত আম্লিক প্রোটিনগুলো তৈরি হয় দুটো অ্যামাইনো অ্যাসিড দিয়ে। কী কী, দু ধরনের অ্যামাইনো অ্যাসিড দিয়ে, একটা হচ্ছে ট্রিপ্টোফ্যান আর একটা হচ্ছে টাইরোসিন। যে ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন আম্লিক অ্যামাইনো অ্যাসিড, আর অ্যামাইনো অ্যাসিড আম্লিক হলে প্রোটিন আম্লিক। এমন একটা আম্লিক প্রোটিনের উদাহরণ হচ্ছে স্ক্যাফোল্ডিং প্রোটিন। স্ক্যাফোল্ডিং ডিএনএকে পেঁচাতে সাহায্য করবে না, এখানে ক্রোমোজোম বা ডিএনএকে ভাঁজ হতে সাহায্য করে, ফোল্ডিং করতে সাহায্য করে, এই জন্য তার নাম হয়ে গেছে স্ক্যাফোল্ডিং প্রোটিন। HMG প্রোটিন, হাই মোবিলিটি গ্রুপ প্রোটিন, এগুলো কম পরিমাণে থাকে। হিস্টোন ক্ষারীয় প্রোটিনের তুলনায় আম্লিক প্রোটিন কম থাকে, ডিএনএ পেঁচাতে সাহায্য করে না, শুধুমাত্র ক্রোমোজোম গঠনের সময় ক্রোমোজোমকে বিভিন্নভাবে ভাঁজ হতে সাহায্য করে বা ডিএনএকে ভাঁজ হতে সাহায্য করে কে, আম্লিক প্রোটিন। আর কি আছে না, কিছু ধাতব উপাদান আছে। ধাতব উপাদানের মধ্যে আমরা পড়ব কি না, ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন প্রভৃতি কিছু উপাদান আছে। তাহলে টোটাল এই এতগুলো কাঁচামাল দিয়ে তৈরি হচ্ছে আমার ক্রোমোজোম। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয় প্রোটিন আর ধাতব আয়ন। নিউক্লিক অ্যাসিড দু ধরনের, ডিএনএ এবং আরএনএ। বেশি আছে ডিএনএ। ডিএনএর গঠনগত একক ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, তৈরি হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, N2 বেস, ফসফরিক অ্যাসিড। N2 বেস দু ধরনের, পিউরিন, পিরিমিডিন। পিউরিন আছে আইজিনিন, গুয়ানিন, পিরিমিডিন আছে থাইমিন, সাইটোসিন। আরএনএতে দেখবো আরএনএ গঠনগত একক রাইবোনিউক্লিওটাইড। রাইবোনিউক্লিওটাইড তৈরি হচ্ছে রাইবোজ সুগার, N2 বেস আর ফসফরিক অ্যাসিড, H3PO4, ফসফরিক অ্যাসিড। N2 বেস তৈরি হচ্ছে দু ধরনের, পিউরিন আর পিরিমিডিন। পিউরিনের মধ্যে আছে আইজিনিন, গুয়ানিন, পিরিমিডিনের মধ্যে আছে সাইটোসিন, ইউরাসিল। প্রোটিন দেখলাম দু ধরনের প্রোটিন, নিউক্লিয় প্রোটিন, ক্ষারীয় প্রোটিন, আম্লিক প্রোটিন। ক্ষারীয় প্রোটিনগুলো হচ্ছে
ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি। এমন একটা ক্ষারীয় প্রোটিন উদাহরণ হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোন লাইসিন এবং আর্জিনিন সমৃদ্ধ। হিস্টোন প্রোটিন জীবদেহে 5 ধরনের থাকে, H1, H2A, H2B, H3, H4, যেক্ষেত্রে H1 পাখির ক্ষেত্রে H1 এর পরিবর্তে থাকে H5। আর আম্লিক প্রোটিনে দেখছি আমরা ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন অ্যাসিড সমৃদ্ধ। এমন একটা আম্লিক প্রোটিনের উদাহরণ হচ্ছে স্ক্যাফোল্ডিং প্রোটিন এবং হাই মোবিলিটি গ্রুপ প্রোটিন। এই হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। এবার দেখব ক্রোমোজোমের সৃষ্টি। ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে কিভাবে, যে একটা ডিএনএ কিভাবে থেকে ডিএনএ থেকে ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে। ক্রোমোজোম সৃষ্টি কিভাবে হয় দেখো, প্রথমেই আমরা যদি দেখি ডিএনএটা আছে কোথায়, নিউক্লিয়াসের মধ্যে। যে ডিএনএর দৈর্ঘ্য কত না, ডিএনএর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 2 মিটার, মানে 200 সেন্টিমিটার। যে ডিএনএর ব্যাস কত না, ওয়াটসন ক্রিকের মতে ডিএনএর ব্যাস হচ্ছে 2 ন্যানোমিটার, দ্বিতন্ত্রী ডিএনএ। তাহলে 2 মিটার লম্বা, 2 ন্যানোমিটার ব্যাস, এত বড় একটা ডিএনএকে, সূক্ষ্ম ডিএনএকে আমরা নিয়ে যাব কার মধ্যে না, এই কোষের নিউক্লিয়াসের মধ্যে নিয়ে আসবো, এই নিউক্লিয়াসের মধ্যে পেঁচিয়ে রাখবো। এবার এই যে ডিএনএকে যখন আমরা পেঁচাবো, কীভাবে পেঁচাবো না, ওকে আমরা হিস্টোন প্রোটিন দিয়ে পেঁচাবো। কি হিস্টোন প্রোটিন না, একটা গোলাকার হিস্টোন অক্টামার কোর প্রোটিন। এইভাবে এর উপরে আমরা পেঁচিয়ে দেবো। কীভাবে পেঁচাবো না, এই যে গোলাকার হিস্টোন অক্টামার কোর প্রোটিন, এই প্রোটিনের উপরে ডিএনএটাকে আমরা পেঁচিয়ে দেবো। আমরা সেই পুকুরে যখন বড় বড় জাল টানা হয়, জালের উপরে দেখবে সেই প্লাস্টিকের বলগুলোকে কী থাকে, ভাসানো থাকে না, মানে ভাসানো থাকে। প্লাস্টিকের বলের উপরে জালটাকে গুটিয়ে দেওয়া হয়, প্যাঁচ দিয়ে দেওয়া হয়। তার কারণটা কি না, জালের দৈর্ঘ্যটা কমে যাবে। তাহলে ঠিক একইভাবে এই 2 মিটার লম্বা ডিএনএকে, 2 ন্যানোমিটার ব্যাস সম্পূর্ণ ডিএনএকে আমরা একটা বলের উপরে পেঁচিয়ে দিচ্ছি। কি বল না, এই বলগুলো হচ্ছে হিস্টোন প্রোটিনের বল। এই বল কি দিয়ে তৈরি না, 8টা হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। 8টা হিস্টোন প্রোটিন। আমি যদি একটা হিস্টোন গোলাকার বল আঁকি, এই হচ্ছে হাসটা মানে হিস্টোন প্রোটিন, এখানে 8টা হিস্টোন প্রোটিন আছে। কি কি হিস্টোন প্রোটিন না, H2A আছে 2টো, H2B আছে 2টো, H3 আছে 2টো, আর H4 আছে 2টো, H4 আছে 2টো। এই নিয়ে 8টা হিস্টোন প্রোটিন একত্রে আছে। আর এই 8টা হিস্টোন প্রোটিন একত্রে বলছি আমরা হিস্টোন অক্টামার কোর প্রোটিন। হিস্টোন অক্টামার কোর প্রোটিন। কোর মানে কেন্দ্রে আছে, অক্টামার কেন না, 8টা হিস্টোন প্রোটিন দিয়ে এই হিস্টোন অক্টামার কোর প্রোটিনটা তৈরি। আর এই হিস্টোন অক্টামার কোর প্রোটিনকে ঘিরে ডিএনএ এইভাবে কি আছে, পেঁচিয়ে আছে। এইভাবে পেঁচিয়ে আছে। কি ডিএনএ পেঁচিয়ে আছে না, 146 বেস পেয়ার ডিএনএ পেঁচিয়ে আছে প্রত্যেকটা হিস্টোন অক্টামার কোর প্রোটিনকে ঘিরে। সেক্ষেত্রে এর ভেতরে এই হিস্টোন অক্টামার কোর প্রোটিনের মধ্যে 4টা হিস্টোন প্রোটিন আছে। H2A আছে, H2B আছে, H3 আছে, H4 আছে, H1 কিন্তু নেই। এই হিস্টোন অক্টামার কোর প্রোটিনকে ঘিরে ডিএনএটা পেঁচিয়ে আছে। কত ডিএনএ পেঁচিয়ে আছে, 146 বেস পেয়ার ডিএনএ পেঁচিয়ে আছে। কতবার পেঁচিয়ে আছে না, 1.34 বার পেঁচিয়ে আছে, মানে 1.75 বার। একবার সম্পূর্ণ প্যাঁচ নেবে, দ্বিতীয়বার সম্পূর্ণ প্যাঁচ নেওয়ার আগে কি হবে, এরকম বেরিয়ে যাবে। আর এই যে বেরিয়ে গেছে, এই গোলাকার প্রোটিনের উপরে যে ডিএনএ যে পেঁচিয়ে আছে, এই প্যাঁচটাকে ধরে রাখবে বাইরে আর একটা হিস্টোন প্রোটিন। যে হিস্টোন প্রোটিনটাকে বলছি আমরা H1 হিস্টোন প্রোটিন। H1, এখানে একটা H1, এই ক্ষেত্রে একটা H1, এখানে একটা H1, অর্থাৎ হিস্টোন অক্টামার কোর প্রোটিনের বাইরে আছে H1। H1 এর কাজটা কি না, ডিএনএটাকে ওই হিস্টোন অক্টামার কোর প্রোটিনের উপরে পেঁচিয়ে রাখা। এই যে হিস্টোন অক্টামার কোর প্রোটিন ঘিরে যে 146 বেস পেয়ার ডিএনএ আছে, এই অংশগুলোকে একত্রে বলছি আমরা, একটাকে বলছি আমরা নিউক্লিওজোম। এটা একটা নিউক্লিওজোম, এটা একটা নিউক্লিওজোম, এটা একটা নিউক্লিওজোম, এটা একটা নিউক্লিওজোম। তাহলে লাভের লাভ কি হলো, লাভের লাভ ডিএনএর দৈর্ঘ্য কমে গেল, ব্যাস কি হয়ে গেল, বেড়ে গেল। যে ডিএনএ ছিল আমার 2 মিটার লম্বা, ওই ডিএনএটাকে আমি পেঁচিয়ে দিচ্ছি কার উপরে, হিস্টোন অক্টামার কোর প্রোটিনের উপরে। তাহলে ডিএনএর দৈর্ঘ্য কি হবে, কমে যাবে। ডিএনএর দৈর্ঘ্য কমে গেল, ব্যাসটা বেড়ে গেল। ব্যাস কত না, একটা নিউক্লিওজোমের ব্যাস হচ্ছে 10 ন্যানোমিটার। তাহলে নিউক্লিওজোম কি না, নিউক্লিওজোম হচ্ছে হিস্টোন অক্টামার কোর প্রোটিনকে আবৃতকারী 146 বেস পেয়ার ডিএনএকে বলছি আমরা নিউক্লিওজোম। আর যে নিউক্লিওজোম ক্রোমাটিনের গঠনগত একক, ক্রোমাটিন জালিকার গঠনগত একক। ক্রোমাটিন জালিকা থেকে তৈরি হচ্ছে ক্রোমাটিড, আর ক্রোমাটিড থেকে তৈরি হচ্ছে ক্রোমোজোম। তাহলে এই যে ক্রোমাটিন জালিকা আমরা
তৈরি করছি, শুধু ডিএনএ দিয়ে আমরা ক্রোমাটিন জালিকা তৈরি করছি না, ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে আমরা ক্রোমাটিন জালিকা তৈরি করছি, মানে নিউক্লিওজোম তৈরি করছি। আর যে নিউক্লিওজোম হচ্ছে ক্রোমাটিন জালিকা তৈরি করছি। এই কারণে আমরা ক্রোমাটিন জালিকার গঠনগত একক বলা হয় কাকে? নিউক্লিওজোমকে বলা হয় ক্রোমাটিনের গঠনগত একক। সেক্ষেত্রে এই যে নিউক্লিওজোমের বাইরে কিন্তু H1 আছে, এই এখানে H1, এই এখানে H1, তাহলে H1টা কি করছে না ডিএনএকে বাইরে প্যাঁচটাকে ধরে রাখছে, কারণ প্যাঁচ খুলে দিতে পারে, আর প্যাঁচ খুলে গেলে ডিএনএ থেকে হিস্টোন প্রোটিন কি হবে? আলাদা হয়ে যাবে। সেক্ষেত্রে একটা নিউক্লিওজোমের H1, অপর নিউক্লিওজোমের যে H1, এই দুটো নিউক্লিওজোমের মাঝখানে যে ডিএনএটা আছে, এই ডিএনএটাকে বলছি আমরা লিঙ্কার ডিএনএ। প্রশ্ন আসে কিন্তু পরীক্ষায়, লিঙ্কার ডিএনএ কাকে বলে? না দুটো H1 হিস্টোনের মধ্যবর্তী যে ডিএনএটা আছে, এটা একটা লিঙ্কার, এটা একটা লিঙ্কার, এটা একটা লিঙ্কার, দুটো H1 এর মাঝখানে যে ডিএনএটা আছে তাকেই বলছি আমরা লিঙ্কার ডিএনএ। সেক্ষেত্রে একটা নিউক্লিওজোম, একটা H1 প্লাস একটা লিঙ্কার ডিএনএ, এদের একত্রে বলা হয় ক্রোমাটোজোম। ক্রোমাটোজোম, তাহলে নিউক্লিওজোম প্লাস H1 প্লাস লিঙ্কার একত্রে আমরা বলছি কি? ক্রোমাটোজোম। ব্যাস কত না 10 ন্যানোমিটার। দৈর্ঘ্য কমে গেছে, ব্যাস কি হয়ে গেছে? বেড়ে গেছে, ডিএনএ পেঁচিয়ে গেছে। এরপরে ডিএনএ আরও পেঁচাবে। কীভাবে পেঁচাবে? না এই যে নিউক্লিওজোমগুলো এরপর পাশাপাশি আসবে। কীভাবে পাশাপাশি আসবে? না 6টা করে নিউক্লিওজোম এইভাবে কাছাকাছি চলে আসে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা করে নিউক্লিওজোম কাছাকাছি আসছে। তাহলে দৈর্ঘ্য কী হয়ে গেল? কমে গেল। ব্যাস কি হলো? বাড়লো। কত ব্যাস বাড়লো? না ব্যাস হয়ে গেল 30 ন্যানোমিটার। আর এই যে 6টা করে নিউক্লিওজোম কাছাকাছি এসছে, 6টা করে নিউক্লিওজোমকে একত্রে বলছি আমরা সোলেনয়েড। সোলেনয়েড মানে কীভাবে দেখো ডিএনএটা কীভাবে পেঁচাচ্ছে? 2 ন্যানোমিটার লম্বা ডিএনএ, ব্যাস ডিএনএ, সূক্ষ্ম ডিএনএ, ও পেঁচিয়ে গেল কার উপরে? হিস্টোন একটা আমার কোর প্রোটিনের উপরে। ও তৈরি করলো নিউক্লিওজোম। নিউক্লিওজোমগুলো আরও কাছাকাছি আসছে। কটা করে নিউক্লিওজোম কাছাকাছি আসছে? 6টা করে নিউক্লিওজোম কাছাকাছি আসছে। 6টা করে নিউক্লিওজোম কাছাকাছি এসে তৈরি করলো কি? সোলেনয়েড। যে সোলেনয়েডের ব্যাস হচ্ছে প্রায় 30 ন্যানোমিটার, একটা একটা সোলেনয়েডের ব্যাস। দৈর্ঘ্য কমে গেছে, ব্যাস কি হয়ে গেছে? বেড়ে গেছে। ব্যাস ছিল 2 ন্যানোমিটার, তারপরে হলো 10 ন্যানোমিটার, হলো 30 ন্যানোমিটার। এরপর দেখো সোলেনয়েডগুলো আরও কাছাকাছি আসছে, এইভাবে সোলেনয়েডগুলো কাছাকাছি এসছে। পাশাপাশি সোলেনয়েডগুলো আবার তারা আরও পেঁচাচ্ছে, তাহলে সোলেনয়েডগুলো কাছাকাছি আসবে। এই যে সোলেনয়েডগুলো কাছাকাছি ভাবে আরও পেঁচিয়ে গেল, তৈরি করলো কি? সুপার সোলেনয়েড। সুপার সোলেনয়েড। ব্যাস কত? না ব্যাস হচ্ছে 300 থেকে 350 ন্যানোমিটার। 300 থেকে 350। দেখো ব্যাস ধীরে ধীরে বাড়ছে, ডিএনএর দৈর্ঘ্য ধীরে ধীরে কমছে। কত মিটার আমার ডিএনএ ছিল? 2 মিটার আমার লম্বা ডিএনএ ছিল, 200 সেন্টিমিটার। সেই ডিএনএকে আমি হিস্টোন প্রোটিনের উপর পেঁচিয়ে নিউক্লিওজোম তৈরি করছি। ব্যাস বেড়ে গেছে 10 ন্যানোমিটার, দৈর্ঘ্য কমে গেছে। নিউক্লিওজোমগুলো কাছাকাছি এসছে, 6টা করে নিউক্লিওজোম তৈরি করছে সোলেনয়েড। ব্যাস বেড়ে গেছে 30 ন্যানোমিটার। সোলেনয়েডগুলো আরও কাছাকাছি এসছে, যাকে বলছি আমরা সুপার সোলেনয়েড। ব্যাস হয়েছে কত? 300 থেকে 350 ন্যানোমিটার, বা একে বলছি আমরা ক্রোমাটিন। কি বলবো আমরা? ক্রোমাটিন বা ক্রোমাটিন জালিকা, নিউক্লিয় জালিকা। তাহলে একটা নিউক্লিয় জালিকার ব্যাস কত? 300 থেকে 350 ন্যানোমিটার। এবারে দুটো করে নিউক্লিয় জালিকা, দুটো করে ক্রোমাটিন জালক। তাহলে এটা আছে ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালক। ব্যাস কত? না ব্যাস হচ্ছে 300 থেকে 350 ন্যানোমিটার। 350 ন্যানোমিটার ক্রোমাটিন জালকের ব্যাস। দুটো করে ক্রোমাটিন জালক কাছাকাছি এসছে, এই দুটো ক্রোমাটিন জালক। দুটো করে ক্রোমাটিন জালক নিয়ে কি তৈরি হলো? না দুটো করে ক্রোমাটিন জালক নিয়ে তৈরি হলো কি? ক্রোমাটিড। এটাকে বলছি আমরা, এটাকে আমরা ক্রোমাটিন জালক বলে দিই, ক্রোমাটিন জালক। দুটো করে ক্রোমাটিন জালক পাশাপাশি এসছে, তাহলে ব্যাস কি হবে? আরও বাড়বে। দৈর্ঘ্য কি হবে? আরও কমবে। যে দুটো করে ক্রোমাটিন জালককে একত্রে বলছি আমরা কি? ক্রোমাটিড। যে ক্রোমাটিডের ব্যাস হচ্ছে 600 থেকে 700 ন্যানোমিটার। 700 ন্যানোমিটার, এটা একটা ক্রোমাটিড। আর দুটো ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড আর এই একটা ক্রোমাটিড, দুটো ক্রোমাটিড নিয়ে হলো কি? একটা ক্রোমোজোম। ক্রোমোজোম। আর যে ক্রোমোজোমের ব্যাস হয়ে গেল 1200 থেকে 1400 ন্যানোমিটার। একটা ক্রোমাটিন জালকের ব্যাস ছিল 300 থেকে 350, দুটো ক্রোমাটিন জালক নিয়ে হলো একটা ক্রোমাটিড 600 থেকে 700, আর দুটো ক্রোমাটিড, এই দুটো ক্রোমাটিড নিয়ে হলো একটা ক্রোমাটিডের ব্যাস 350, একটা ক্রোমাটিডের ব্যাস 350 বা 300 থেকে 350,
হয়ে গেল কি ক্রোমোজোমের ব্যাস কত 1200 থেকে 1400 ন্যানোমিটার। একটা স্বাভাবিক ক্রোমোজোমের ব্যাস হচ্ছে 1200 থেকে 1400 ন্যানোমিটার। তাহলে এই যে ক্রোমোজোমটা তৈরি হলো, দেখো যে ডিএনএ ছিল আমার 2 ন্যানোমিটার লম্বা ডিএনএ, 2 ন্যানোমিটার ব্যাস সম্পন্ন সূক্ষ্ম ডিএনএ, 2 মিটার লম্বা ডিএনএ, সেই ডিএনএকে পেঁচিয়ে নিউক্লোজোম, নিউক্লোজোম পেঁচিয়ে সোলেনয়েড, সোলেনয়েডগুলো পেঁচিয়ে সুপার সোলেনয়েড বা ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকাগুলো আরও পেঁচিয়ে তৈরি করছি আমরা, ক্রোমাটিন জালিকাগুলোকে আরও পেঁচিয়ে তৈরি করছি আমরা ক্রোমাটিড, ক্রোমাটিডগুলো আরও পেঁচিয়ে তৈরি করছে কি আমার ক্রোমোজোম। তাহলে যে ডিএনএটা ছিল আমার 2 ন্যানোমিটার লম্বা ব্যাস ডিএনএ, সেই 2 ন্যানোমিটার ব্যাস ডিএনএ এখন হয়ে গেছে ক্রোমোজোমে রূপান্তরিত হয়ে গেছে কত 1200 থেকে 1400 ন্যানোমিটার। একটা ক্রোমোজোমের স্বাভাবিক ব্যাস হচ্ছে 1200 থেকে 1400 ন্যানোমিটার। কীভাবে সৃষ্টি হয়েছে না ডিএনএকে পেঁচিয়ে 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 আমরা কী করছি না তার ব্যাস বাড়িয়ে দৈর্ঘ্য ছোটো করে দিচ্ছি। আর যখনই ব্যাস বেড়ে গেছে দৈর্ঘ্য ছোটো হয়ে গেছে ও ক্রোমোজোম হিসেবে নিউক্লিয়াসের মধ্যে থেকে গেছে। এই হচ্ছে ক্রোমোজোম সৃষ্টি। এবারে দেখবো আমরা কি না জায়েন্ট ক্রোমোজোম। জায়েন্ট ক্রোমোজোম, জায়েন্ট ক্রোমোজোম কি না জায়েন্ট ক্রোমোজোম হচ্ছে দৈত্যাকার ক্রোমোজোম। দৈত্যাকার ক্রোমোজোম অর্থাৎ স্বাভাবিক ক্রোমোজোমের ব্যাস কত 1200 থেকে 1400, কখনো কখনো 1200 থেকে 1400 ন্যানোমিটার থেকেও বেশি ব্যাসযুক্ত ক্রোমোজোম দেখা যায়। এমন দুটো জায়েন্ট ক্রোমোজোম আমরা পড়বো, শুধু নামগুলো পড়বো, তার ব্যাসটা পড়বো আর তার প্রাপ্তি স্থানটা পড়বো। কি ক্রোমোজোম? একটা ক্রোমোজোম হচ্ছে ল্যাম্ব্রাস ক্রোমোজোম, আর একটা ক্রোমোজোম বলছি আমরা পলিটিন ক্রোমোজোম। পলিটিন, পলি কথার অর্থ হচ্ছে একাধিক, আর টিন কথার অর্থ হচ্ছে কি ক্রোমাটিন, একাধিক ক্রোমাটিন। সেক্ষেত্রে একটা ক্রোমোজোমে ক্রোমাটিড থাকে কটা না ক্রোমোজোম তৈরি হচ্ছে কি দিয়ে ক্রোমাটিড দিয়ে, ক্রোমোজোম তৈরি হচ্ছে ক্রোমাটিড দিয়ে, আর ক্রোমাটিড তৈরি হচ্ছে কি দিয়ে ক্রোমাটিন জালিকা দিয়ে। ক্রোমাটিন জালিকা, দুটো করে ক্রোমাটিন জালিকা নিয়ে একটা ক্রোমাটিড, দুটো করে ক্রোমাটিড নিয়ে একটা ক্রোমোজোম। সেক্ষেত্রে একটা ক্রোমোজোমে ক্রোমাটিন জালিকা কটা আছে না 4টা আছে, 4টা ক্রোমাটিন জালক, অর্থাৎ 4টা ক্রোমাটিন জালক নিয়ে একটা ক্রোমোজোম। দেখা গেল পলিটিন ক্রোমোজোম কি না একাধিক ক্রোমাটিন যুক্ত ক্রোমোজোম। কি হয় না এই একটা ধরো ক্রোমোজোম, এই ক্রোমোজোম ডিপ্লয়েড ক্রোমোজোম মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হবে। এর মধ্যে ক্রোমাটিন জালক আছে কটা আছে ক্রোমাটিন জালক না 4টা ক্রোমাটিন জালক আছে, 4টা ক্রোমাটিন জালক। সেক্ষেত্রে এই ক্রোমোজোমটা কি অবস্থা আছে 2n অবস্থায় আছে। এবার এ যখন মাইটোসিস বিভাজন ঘটাবে তাহলে দুটো কোষ তৈরি করবে, এই একটা ক্রোমোজোম আর এই একটা ক্রোমোজোম। কিন্তু এই ক্রোমোজোমগুলো এখন কি অবস্থা আছে মোনাড অবস্থা আছে, অর্থাৎ একটা করে ক্রোমাটিড নিয়ে ক্রোমোজোম আছে, এটাও 2n এটাও 2n। দেখো ছিল ক্রোমোজোম দুটো ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোম, এটা 2n, 2nকে যখন আমরা ভাগ করছি এটাও 2n হয়ে যাচ্ছে এটাও 2n হয়ে যাচ্ছে। কী করে সম্ভব? হওয়ার কথা তো n, আমি এই 2n ক্রোমোজোমকে আমরা ভাগ করছি, দুভাগে ভাগ করছি, তাহলে এটা n হবে এটা n হবে। কিন্তু 2n থেকে কি করে 2n সম্ভব না 2n থেকে 2n সম্ভব। কেন সম্ভব না মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় এই 2n ক্রোমোজোম কোষচক্রের এস দশায় ডিএনএ পরিমাণ ডবল হয়ে কি হয়ে গেছে 4n হয়ে গেছে। তাহলে ক্রোমোজোমে ক্রোমাটিন জালিকা ছিল কটা 4টা, কিন্তু যখনই সে 2n থেকে 4n হয়ে গেছে ক্রোমাটিন জালিকা কি হয়ে গেছে 4টা থেকে কি হয়ে গেছে 8টা হয়ে গেছে, অর্থাৎ ক্রোমাটিন জালিকা বিভাজিত হয়ে গেছে, ডবল হয়ে গেছে। ক্রোমাটিন জালিকা ডবল হয়ে গেছে কিন্তু কোনো কারণে ক্রোমোজোমের ক্রোমাটিড দুটো পৃথক হতে পারছে না। ভালো করে দেখো, ক্রোমাটিন জালিকা বিভাজিত হয়ে গেছে, ছিল কটা 4টা, 2n ছিল। ক্রোমাটিন জালিকা পৃথক হয়ে কি হয়ে গেছে 4n হয়ে গেছে, ডিএনএ ডবল হয়ে গেছে 4n হয়ে গেছে। আর যখনই 4n হয়ে গেছে ক্রোমাটিন জালিকা কত হয়ে গেছে না ক্রোমাটিন জালিকা হয়ে গেছে 8টা, আর 8টা হলে এ 4টা পাবে এ 4টা পাবে, তাহলে এও ডিপ্লয়েড ক্রোমোজোম এই ডিপ্লয়েড ক্রোমোজোম। কিন্তু দেখা গেল ক্রোমাটিন জালিকা পৃথক হয়েছে কিন্তু ক্রোমোজোমের পৃথক হয়নি, অর্থাৎ ক্রোমাটিডগুলো পরস্পর পৃথক হতে পারছে না। আর এই যে পৃথক হতে পারেনি অথচ ক্রোমাটিন জালিকা বিভাজিত হয়ে গেছে ডবল হয়ে গেছে মাইটোসিস প্রক্রিয়ায়, একে বলছি আমরা এন্ডোমাইটোসিস। এন্ডোমাইটোসিস। তাহলে এখন ক্রোমাটিন জালিকা কত 8টা, আবার ধরো এই 8টা ক্রোমোজোম ক্রোমাটিন জালিকা আবার ডবল হচ্ছে, কেন বিভাজিত হবে বলে ক্রোমোজোমের ক্রোমাটিড দুটো বিভাজিত হবে, 8টা থেকে 16টা হয়ে গেল, কিন্তু দেখা গেল বিভাজিত হয়নি। তাহলে এই বারবার এন্ডোমাইটোসিস করছে, কার মধ্যে করছে ক্রোমোজোমের মধ্যে করছে। তাহলে ভেতরে যদি ক্রোমাটিন জালিকা বেড়ে যায়, একটা ছোট্ট ঘরের মধ্যে দড়ি যদি পেঁচিয়ে পেঁচিয়ে তুমি ঘরটা দড়িতে ভর্তি করে দাও, ভর্তি হয়ে গেলে কী হয়ে যাবে জানলা দিয়ে কিছু সময় পরে দেখা যাবে জানলা দিয়ে দরজা দিয়ে দড়ি বেরিয়ে গেছে।
তাহলে এই ক্রোমোজোমের মধ্যে ক্রোমাটিনের মধ্যে যখন ক্রোমাটিন জালিকাগুলো জমা হচ্ছে, তাহলে একসময় কী হবে, ক্রোমাটিন জালিকাগুলো বাইরের দিকে ফুলে গিয়ে বাইরের দিকে বেরিয়ে আসবে। আর এই যে বেরিয়ে আসছে তখন তার ব্যাসটা কী হচ্ছে, বাড়ছে। আর এই ব্যাস বাড়তে বাড়তে কত হয়ে যায় না, প্রায় 2000 মাইক্রোমিটার বা 2000 ন্যানোমিটার পর্যন্ত হয়ে যায়। যাকে বলছি আমরা পলিটিন ক্রোমোজোম। অর্থাৎ ক্রোমাটিনের বিভাজন হয় কিন্তু ক্রোমোজোমের বিভাজন হচ্ছে না। ক্রোমাটিন দুটো পরস্পর পৃথক হতে পারছে না, ফলে ভেতরে ক্রোমাটিন বেড়ে 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 কী হয়ে গেছে, ফুলে গেছে, ব্যাস বেড়ে গেছে। এই জন্য তাকে বলছি আমরা পলিটিন ক্রোমোজোম। প্রায় এর মধ্যে হাজার থেকে 1024 বা 1000 থেকে 1500 মতো পলিটিন ক্রোমোজোম থাকে। 1024 বললাম, 1000 থেকে 1500 মতো ক্রোমাটিন জালিকা এর মধ্যে আছে। কার মধ্যে, এই ক্রোমোজোমের মধ্যে। সেক্ষেত্রে যখন এই পলিটিন ক্রোমোজোমের মধ্যে বা এই ক্রোমোজোমের মধ্যে ক্রোমাটিন জালিকাগুলো বাড়ছে, বাইরে দেখুন ফুলে গেছে। আর এই যে ফুলে গেছে মানে বাইরের দিকে তো ক্রোমাটিন জালিকাগুলো বেরিয়ে গেছে, এই যে ফুলে গেছে এই ফুলে যাওয়া অংশগুলোকে বলছি আমরা পাপ, PUFF, পাপ। বিজ্ঞানী বলবিয়ানির নাম অনুসারে একে বলা হয় বলবিয়ানি রিং। বলবিয়ানি রিং, পলিটিন ক্রোমোজোমের ফোলা অংশগুলোকে বলছি আমরা বলবিয়ানি রিং। এবারে এই ক্রোমোজোমকে যখন আমরা দেখব, মাইক্রোস্কোপে দেখব, রং দিয়ে দেখব, তাহলে যেখানে বেশি ফুলে আছে, বেশি বাইরের দিকে বেরিয়েছে, সেখানে বেশিভাবে পেঁচিয়ে আছে, সেখানে কী নেবে, গাঢ় বর্ণ নেবে। যেখানে কম আছে সেখানে কী নেবে, হালকাভাবে হালকা রং নেবে। আর এই গাঢ় অংশগুলোকে বলছি আমরা ব্যান্ড অংশ। কী অংশ, ব্যান্ড। যেখানে গাঢ় বর্ণ নেবে তাকে বলছি আমরা ব্যান্ড, আর যেখানে হালকা বর্ণ নেবে তাকে বলছি আমরা ইন্টার ব্যান্ড। ইন্টার ব্যান্ড, ব্যান্ড আর ইন্টার ব্যান্ড। তাহলে কী হলো, পলিটিন ক্রোমোজোম এটা দৈত্যাকার ক্রোমোজোম, জায়েন্ট ক্রোমোজোম। যে ক্রোমোজোমে ক্রোমাটিনের সংখ্যাটা অনেক বেশি। কেন বেশি না, ক্রোমোজোমের ক্রোমাটিনের বিভাজন হয় কিন্তু ক্রোমোজোমের ক্রোমাটিড দুটো পরস্পর পৃথক হতে পারে না। আর পৃথক হতে না পারলে এর ভেতরে ক্রোমাটিন ধীরে ধীরে বাড়বে। এরকম বারবার যদি মাইটোসিস হচ্ছে অথচ ক্রোমাটিন বিভাজিত হচ্ছে, ক্রোমাটিড বিভাজিত হচ্ছে না, তাহলে ভেতরে ক্রোমাটিনের জালিকার সংখ্যা বাড়বে। কত বাড়বে না, প্রায় 1000 থেকে 1500 মতো ক্রোমাটিন জালিকা হয়ে যায়। আর ক্রোমাটিন জালিকা বেশি হয়ে গেলে ভেতরে থাকতে না পেরে বাইরের দিকে বেরিয়ে আসবে, তখন ব্যাস বেড়ে যাবে। আর ব্যাস বেড়ে যাওয়া মানেই স্বাভাবিক ক্রোমোজোমের থেকে ব্যাস বেশি, 2000 মাইক্রোমিটার। ব্যাস যখন বাইরের দিকে যখন বেরিয়ে আসছে, এটা ফোলা অংশগুলো সৃষ্টি হচ্ছে। এই ফোলা অংশগুলোকে বলছি আমরা পাফ। বিজ্ঞানী বলবিয়ানির নাম অনুসারে বলছি বলবিয়ানি রিং। আর যখন রং দিয়ে দেখছি, রং দিয়ে দেখলে গাঢ় বর্ণ নিচ্ছে, তাকে বলছি আমরা ব্যান্ড অংশ। আর যখন হালকা বর্ণ নিবে তখন তাকে বলছি আমরা ইন্টার ব্যান্ড অংশ। এই হচ্ছে পলিটিন ক্রোমোজোম। কাদের দেখা যায় না, ড্রসোফিলা মাছি, ফল মাছি। ড্রসোফিলা মাছির লার্ভার লালাগ্রন্থিতে দেখা যায় এই পলিটিন ক্রোমোজোমটা। ড্রসোফিলা মাছির লার্ভার লালাগ্রন্থি। ওকে, এবারে দেখবো আমরা ল্যাম্ব্রাস ক্রোমোজোম। ল্যাম্ব্রাস ক্রোমোজোম এটাও এক ধরনের জায়েন্ট ক্রোমোজোম, দৈত্যাকার ক্রোমোজোম। ব্যাস কত না, প্রায় 5000 মাইক্রোমিটার মতো ব্যাস। কাদের দিয়ে দেখা যায় না, উভচর, স্তন্যপায়ী প্রাণীর উসাইট কোষ। উসাইট কোষ, উসাইট কোষ কথার অর্থ হচ্ছে ডিম্বাণু কোষে দেখা যায়। উভচর এবং স্তন্যপায়ী প্রাণীর উসাইট কোষে আমরা দেখছি ল্যাম্ব্রাস ক্রোমোজোম। সেক্ষেত্রে ল্যাম্ব্রাস ক্রোমোজোম কেন না, ল্যাম্ব্রাস ক্রোমোজোম যে আমরা যে হারকিনের চিমনি পরিষ্কার করি যে ব্রাশ, সেই ব্রাশের মতন দেখতে বলে তাকেই বলছি আমরা ল্যাম্ব্রাস ক্রোমোজোম। শুধু প্রাপ্তি স্থানটা পড়বে আর ব্যাসটা পড়বে, ল্যাম্ব্রাস ক্রোমোজোম। এইভাবে হচ্ছে ল্যাম্ব্রাস ক্রোমোজোমটা দেখতে। ব্যাস হচ্ছে 5000 মাইক্রোমিটার। দেখা যায় উভচর এবং স্তন্যপায়ী প্রাণীর উসাইট কোষে দেখতে পাচ্ছি আমরা, উভচর এবং স্তন্যপায়ী প্রাণীর উসাইট কোষ বা ডিম্বাণু কোষ। ব্যাস হচ্ছে 5000 মাইক্রোমিটার। এটাও জায়েন্ট ক্রোমোজোম। তাহলে দুটো আমরা জায়েন্ট ক্রোমোজোম পাচ্ছি, অর্থাৎ স্বাভাবিক ক্রোমোজোমের থেকে বেশি ব্যাস সম্পন্ন ক্রোমোজোম। একটা হচ্ছে পলিজিন ক্রোমোজোম আর একটা হচ্ছে ল্যাম্ব্রাস ক্রোমোজোম। পলিজিন ক্রোমোজোম দেখা যায় ড্রসোফিলা মাছির লার্ভার লালাগ্রন্থি, আর ল্যাম্ব্রাস ক্রোমোজোম দেখা যায় উভচর এবং উসাইট প্রাণীর উসাইট কোষে বা ডিম্বাণু কোষে। ওকে।